এই রিক্সা যাবে? যাবার জন্যই তো বসে আছি। তাহলে চলো। আমি রিক্সাতে উঠে বসলাম। রিক্সাওয়ালা রওনা হলো। খোলা আকাশের মিষ্টি রোদ, মন চালানো বাতাস, পাখিদের মিষ্টি মধুর গান, সব মিলে একদম অসাধারণ। শহরে নতুন আসছে। আমার নাম শাকিল। ইন্টার প্রথম বর্ষে পড়ি। বাবা মা বলতে কেউ নেই। বাকিটা গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। শহরে আমি কিছুই চিনি না। চারদিকে তাকিয়ে দেখে দেখছি বিশাল বিশাল বাড়ি, রাস্তা জুড়ে যানবাহন, রাস্তার পাশে বিভিন্ন ধরনের জিনিসপত্রের দোকান। স্মার্টনেস বলতে আমার মধ্যে কিচ্ছু নেই। ঢিলেঢালা শার্ট, হিয়া মোটা একটা প্যান্ট, পায়ে চটির স্যান্ডেল, যেগুলো শহরের লোকেরা বাসায়ও ব্যবহার করে কিনা সন্দেহ। মাথায় হিয়া বড় বড় চুল এলোমেলো হয়ে আছে। মাথায় কবে যে চিরুনি দিছি সেটাই মনে নেই। চোখে মোটা ফ্রেমের চশমা, যেটা বুড়ো মানুষেরা পরে। কেউ দেখে খ্যাত ছাড়া আর কিচ্ছু বলবে না। আমিও জানি আমি দেখতে খ্যাতের মতোই, কিন্তু এভাবে থাকতে আমার ভালো লাগে। শহরে আমার মতো লোক আরো অনেক আছে, কিন্তু তারা হয়তো রাস্তায় ঘুরছে, আর নয়তো অন্যের পকেট থেকে টাকা চুরি করছে। যাই হোক, কিছুক্ষণ পর কলেজে চলে আসলাম। কলেজের সামনে এসে তো আমার চোখ কপাল উঠে গেল। বিশাল এক কলেজ, 4 তলা বিশিষ্ট একটা মধুময় ভবন। আমি রিক্সা থেকে নেমে কলেজের দৃশ্য দেখছিলাম। তখন এই রিক্সাওয়ালা আমার কাছ থেকে টাকা চাইলো। আমি পকেটে হাত দিয়ে 10 টাকা বের করে দিলাম। তারপর গেটের সামনে এসে দেখি কলেজে অনেক ছাত্রছাত্রী, যে যার কাজে বেজে। আমি প্রথম পা ভিতরে দিলাম। এত বড় কলেজে আমি চান্স পাবো সেটা কখনো কল্পনাও করিনি। কলেজে ঢুকতেই সবাই আমার দিকে তাকিয়ে আছে, কারণ এখানে কেউ খ্যাত নেই, সবাই স্মার্ট। সবাই হয়তো এটাই ভাবছে, আমার মতো গাইয়া খ্যাত ছেলে কলেজে কি করে চান্স পেল। আমিও সেটাই ভাবছি। চারদিকে তাকাচ্ছি আর সামনে এগিয়ে যাচ্ছি। এমন সময় আমার সামনে একটা ছেলে এসে দাঁড়ালো। আমি চশমাটা হাত দিয়ে একটু নাড়িয়ে বললাম, জি জি ভাইয়া, বলেন। কলেজে কি নতুন? জি ভাইয়া। তাই বলে রকির পারমিশন না নিয়ে সামনে আগানোর ক্ষমতা কার আছে? ওর কথাতে জানতে পারলাম ওর নাম রকি, কিন্তু আমার কাছে কি চাই তার? মানে মানে তুই অনেক বড় ভুল করেছিস। কি বল ভাইয়া? না, আমাকে না বলে তুই সামনে এগিয়ে গিয়েছিস। সরি ভাই, আমি জানতাম না। আজকের মতো মাফ করে দেন। রকি কখনো মাফ করে না, তোকে তো শাস্তি পেতেই হবে। এমনটা করবেন না ভাইয়া, আমায় ছেড়ে দিন। হুম, তবে তোর নামের 2টা শাস্তি আছে, এর মধ্যে যে কোনো একটা পেতেই হবে। কি ভাইয়া? 1 নম্বর হলো এই কাগজটা ওই মেয়েকে দিতে হবে, আর 2 নম্বর হলো এখানে বসে 10 বার কান ধরে উঠবস করবি। আমি ভাবলাম কাগজটা দেয় হয়তো ভালো হবে। ছেলেটাও যেহেতু ক্ষেত, তাই ভাবনাটাও ক্ষেতের মতোই। আমি 1 নম্বরটাই রাজি। ওকে, এই নে। আরে ওই যে মেয়ে দেখছিস, নীল ড্রেস পরা মেয়েটা, ওর নাম মনি, এটাও ওকে দিবি। ওকে। আমি রকির কাছ থেকে কাগজটা নিয়ে মেয়েটার দিকে হাঁটতে লাগলাম। আমার যাওয়া দিকে ছেলেগুলো হাসছে, আমি তো কিছুই বুঝলাম না। মেয়েটা অন্যদিকে ঘুরেছিল। আমি গিয়ে ডাক দিলাম, আপু। মেয়েটা আমার দিকে ঘুরতেই আমি 1000 ভোল্টের শক খেলাম। এটা মেয়ে নাকি পরি? একদম পুরাই পরি। চোখ দুটো বড় বড়, ঠোঁটে হালকা লিপস্টিক, চুলগুলো মডার্ন স্টাইলে বাঁধা। ও হ্যালো, কে আপনি? আসলে আপু, এটা আপনাকে দিছে। দেখি। মনে কাগজটা হাতে নিয়ে খুললো। হঠাৎই তার চোখ মুখ লাল হয়ে গেল। কেমন লেখা আছে যে হঠাৎ মনের চোখ মুখ লাল হয়ে গেল? ভয়ে তো আমার শরীরে ঘাম ঝরতে লাগলো। জানি না এখন কি করবে। মনে হয় মনে অনেক রেগে গেছে। কলেজে প্রথম দিন কেলানি খেতে হবে নাকি? নিজের চেহারা কি কখনো আয়নায় দেখছিস? খ্যাত কোথাকার। কি বলছেন এসব? গায়ে আছে 80 বছরের একটা জামা, পায়ে আছে ছোটি জুতা, আর আজই আসছিস কলেজে, আর এসেই এসব শুরু করছিস? আমি কিছু করিনি। দেখে তো খুব গরিব পরিবারের বলে মনে হচ্ছে। তাই এত কষ্ট করে এত বড় কলেজে পড়তে পাঠিয়েছে তোর বাবা মা, আর তুই এখানে এসে প্রেম বাজি আরম্ভ। প্রেমবাজি মানে? আমি কার সাথে প্রেম করলাম? আর এটা আমার না, ওই যে ছেলেগুলো ওরাই দিছে। চুপ। নিজে করে এখন অন্যের উপর দোষ চাপাচ্ছিস। বিশ্বাস করেন আমি কিচ্ছু করিনি। চুপ বেয়াদব। যা ক্লাসে যা। কি আর করার, মাথা নিচে করে ক্লাসের দিকে রওনা হলাম। মনটা খুব খারাপ হলো। কিছু না করে অপমানিত হতে হলো। কি জানি কি লেখা ছিল যে চিরকুটটায়, যার জন্য মেয়েটা তো রেগে গেল। একটা বেঞ্চে এসে বসে এসব ভাবছিলাম। সবাই বন্ধু বান্ধব নিয়ে বসে আছে, আর আমি একা বসে আছি। কিছু ভালো লাগছিল না। নতুন কলেজে নতুন দিনে এসেই অপমানিত হতে হলো। আর আমি তো এমনি অপমানিত।
কারণ ক্ষেত ছেলেদের মান কে দেবে। বসে থাকতে থাকতে ক্লাসের সময় হয়ে গেল। সেখান থেকে উঠে ক্লাসে চলে গেলাম। ক্লাসে সবার পিছনে জায়গা হলো, তবুও খুশি। জায়গাটা তো হয়েছে নাকি। স্যার সামনে বোঝাচ্ছিলেন, একটু একটু করে শোনা যাচ্ছিল। ভাবলাম পিছনে বসলে আমার পড়াশোনা হবে না, সামনে জায়গা করে নিতে হবে। স্যারের কথা শোনা যাচ্ছে না তো কি করব। ক্লাসের সবার মুখখানি দেখতে লাগলাম। আর হঠাৎ যা হলো তাতে আমি জমে পাথর। ওই মেয়েটা মানে মনি এখানে কেন? তাহলে কি সেও আমার সাথে পড়ে, একই ক্লাসে? হঠাৎ মনির চোখ আমার দিকে পড়ল। আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু মনি মুচকে একটা হাসি দিল। হাসিটা আপনারা দেখলে তো পুরাই পাগল হয়ে যেতেন। আমি তো পুরাই ফিদা। এত সুন্দর হাসি মনে হয় আমি জীবনে প্রথম দেখলাম। কি সুন্দর মুখের চাহনি। মুচকে হাসলে তো দুই গালে দুইটা টোল দেখা দিল, যেটা আমার প্রধান ক্রাশ। আমি এখনো তাকিয়ে আছি, চোখ সরাতে মন চাচ্ছে না। তখন মেয়েটা আবার আমার দিকে তাকালো। বুকের ভিতর ভয় দেখা দিল, কিন্তু চোখ সরাতে মন চাচ্ছে না। মনি বুড়ো কুশকে জিজ্ঞাসা করলো কি। আমি মাথা নেড়ে না সূচক উত্তর দিলাম। মনি আবারও হাসিটা আমায় উপহার দিল। আমি নিজেকে সামলে নিলাম, কারণ আমার কপালে এসব নেই। অতীতে অনেক কিছু ছিল, কিন্তু বর্তমানে কিচ্ছু নেই। আমি চোখ সরিয়ে নিলাম আর ক্লাসে মনোযোগ দিলাম। স্যার খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন, যেটা আমার মাথায় খুব অল্পতেই ঢুকে গেল। অন্যেরা কি করছে জানি না, তবে আমার মাথায় ধরে গেছে। ক্লাস শেষ হলো, বাইরে আসলাম। সবাই ক্যান্টিনে যাচ্ছে, আর আমি তার বিপরীত দিকে, কারণ ক্যান্টিনে বসার যোগ্যতা মনে হয় আমার নেই। মাঠের দিকে আসতেই আবার রকি আর তার বন্ধুরা আমার পথ আটকে দাঁড়ালো। আমি পাশ কাটিয়ে চলে যেতে চাইলাম, কিন্তু পারলাম না, তাই তাদের শিকার হয়ে গেলাম। ভাইয়া, সাইড দেন। এই দাঁড়া, জি বলেন। তুই জানিস এই চিরকুটে কি লেখা ছিল? না, সেটা তো আমি জানি না। ওখানে আই লাভ ইউ লেখা ছিল, কিন্তু তবুও মনি তোকে কিছু বললো না। বলেছে, অনেক বকছে। জহুম আজ পর্যন্ত যেই ওকে প্রপোজ করেছে সেই উপহার হিসাবে থাপ্পড় পেয়েছে, সাথে তার বান্ধবীদের গণধোলাই। আপনিও কি খাইছিলেন? চুপ বেড়া, আমায় মারার কার সাহস আছে? তবে আমিও প্রপোজ করেছিলাম, কিন্তু লজ্জা পেয়ে চলে গেছে, এখনো কিছু বলে নাই। ও, নিজের জিএফ কে প্রপোজ করতে নিজেই ছেলে পাঠাচ্ছেন? কিন্তু কলেজের এত স্মার্ট হ্যান্ডসাম ছেলেরা প্রপোজ করলে মার খাই, আর তুই করলি অথচ কিছু বললো না। আমার কোনো দোষ নেই ভাইয়া। তাহলে মারলো না কেন? হয়তো আমায় দেখে ভাবির দরদ হইছে। ও হ্যাঁ, মনি আবার খুব দরদি। জি। শোন, তুই ওর দিকে ভুল করেও নজর দিবি না, কয়ে দিলাম। কখনো দিব না। কথাটা মনে থাকে যেন। অবশ্যই মনে থাকবে। যা। রকি এবং তার বন্ধুরা পথ ছেড়ে দিল, আর আমি চলে আসলাম। মাঠের এক কোণে এসে বসে পড়লাম। বসে দেখে বই পড়ছিলাম। কিছুক্ষণ পর ক্লাসের বেল দিল। আমি উঠে ক্লাসে আসলাম। ক্লাস করে আবারও একা একা বসে রইলাম, আর এভাবে দিনটা পার করলাম। সবকটা ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় বলতে আমি একাই থাকি। বাসায় এসে বইগুলো একদিকে রেখে বসে পড়লাম। কিছুক্ষণ পর বসা থেকে উঠে এসে রান্নাঘরে গেলাম। কিছু একটা তো রান্না করতে হবে, সেজন্য রান্না করে কি কি আছে সেটা দেখতে লাগলাম। আর যেটা যেটা পেলাম সেটা দিয়ে আজকের মতো কাজ চালালাম। রান্না শুরু করলাম। রান্না করে একটু একটু জানি, তবে খুব ভালো নয়। আমার রান্না আমি ছাড়া কেউ খেতে পারবে না। রান্না বান্না শেষ করে গোসল করলাম, তারপর খেতে বসলাম। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়লাম। বিকেলে কোথাও ঘুরতে গেলাম না, কারণ ঘোরাঘুরি আমার পছন্দ না। যদি একসময় খুব পছন্দ ছিল, কিন্তু এখন আর নেই। সেই জন্য বই পড়েই সময়টা কাটালাম। সন্ধ্যাবেলা ক্লাসের পড়া পড়তে লাগলাম। সব ক্লাসের পড়া তৈরি করে আবার ঘুমিয়ে পড়লাম। পরদিন সকাল উঠে ফ্রেশ হয়ে দরজা লাগিয়ে দিয়ে বাইরে এসে দোকানে নাস্তা করলাম। তারপর হলে সে একই ড্রেস পরে কলেজের দিকে রওনা হলাম। কলেজে আসতেই রকি আমার পিছু লাগলো। ওর রকি সহ ওর বন্ধুরা এসে কেউ আমায় ধাক্কা মারছে, আবার কেউ এসে আমার বই কেড়ে নিচ্ছে। খুব রাগ হচ্ছিল, কিন্তু নিজেকে কন্ট্রোল করলাম। এরকম না করতে অনেক অনুরোধও করলাম, কিন্তু কেউ আমার কোনো কথাই শুনছিল না। আমি বেচারা চুপ করে ওদের এসব মেনে নিচ্ছিলাম। বই খাতে নিয়ে ওপরে ছুঁড়ে মারছিল, মাটিতে সে দপাস করে পড়ছিল, আর আমি সেগুলো ঝেড়ে ঝেড়ে গোছাচ্ছিলাম। হঠাৎ আমার সামনে কেউ এসে দাঁড়ালো। পা দুটো খুব সুন্দর, দু পায়ে সুন্দর সুন্দর নূপুর পরা, খুব দামি জুতা পরে আছে। পা দেখে বোঝা যাচ্ছে যে কোনো মেয়ে। আমি কিছু না বলেই বই গোছাতে লাগলাম। তখন সে আমার সামনে এসে বসে পড়ল। আমি চোখ তুলোর মুখে থেকে তাকাতে অবাক হলাম। এটা তো মনি। আমি মনির দিকে তাকিয়ে আছি, আর মনি আমার বইগুলো গোছাচ্ছে, আর সব কটা গুছিয়ে আমার হাতে দিয়ে দাঁড়িয়ে গেল। আমি আবুলের মতো মনির পেছনে দাঁড়িয়ে গেলাম। মনি রকির দিকে তাকিয়ে আবার আমার দিকে তাকালো।
তুমি যাও। জি। আমি মাথা নাড়িয়ে ওখান থেকে চলে আসলাম। তারপর মনে কি করেছে জানি না, আমি সোজা ক্লাসে চলে গেলাম। কিছুক্ষণ পর ক্লাসে স্যার আসলো। সবাই স্যারকে সালাম দিলাম। স্যার সবাইকে বসতে বলল। এরপর পড়া বের করে ধরলো। একে একে ধরলো, কিন্তু শুধু কয়েকজনই পারলো। তার মধ্যে রকিও পারলো না। এবার আমার পালা। স্যার আমায় বলতে আমি দাঁড়িয়ে গেলাম। আমাকে দেখে সবাই হাসতে লাগলো আর বলল, এই ফকির কোত্থেকে আসলো? আমি সবার মুখের দিকে তাকালাম, কিন্তু কিছু বললাম না। স্যার সবাইকে থামতে বলল আর আমায় পড়া বলতে বলল। আমি শুরু করলাম বলতে। আমার পড়া দেখে মনীষসহ সবাই অবাক হলো। এবার স্যার আর একটা কঠিন প্রশ্ন করলো, সেটাও আমার জানা ছিল, তাই উত্তর দিতে মোটেও সমস্যা হলো না। এবার তো স্যার অবাক। তুমি কে বাবা? স্যার, আমার নাম শাকিল খান। কিন্তু তুমি পিছনে কি করছো? স্যার, সামনে জায়গা নেই। কে বললো জায়গা নাই? সামনে যারা বসে আছে তারা একদিনও পড়া পারে না, সব কটা গর্ধপ। তুমি সামনে আসো। না স্যার, ঠিক আছে। আরে আসো না। আর আজই থেকে একটা নিয়ম, যে পড়া পারবে সে সামনে বসবে, আর পড়া না পারলে সবার পিছনে। সবাই একসঙ্গে বলল ঠিক আছে। তখন স্যার ছেলে আর মেয়েদের মধ্যে যারা যারা পড়া পারে তাদের সামনে বসিয়ে দিল। এর মধ্যে আমিও ছিলাম আর মনিও ছিল। আমি সবার সামনে চেটে জায়গা পেলাম, আর মনিও তাই পেল। মনি আমার দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিল। আমি তার কোনো রিপ্লাই না দিয়ে সামনে তাকালাম। ক্লাসটা কোনো রকম শেষ করলাম। এদিকে রকি আমার দিকে তো সেইভাবেই তাকিয়ে আছে। আমি ওর জায়গা দখল করাতে রকি একদম রাগে লাল হয়ে গেছে। আমি ওদিকে কান না দিয়ে ক্লাসে মনোযোগ দিলাম। ক্লাস শেষ করে বাইরে আসলাম। তখন পড়লাম এক বিপদে। রকি আর তার বন্ধুরা এসে আমায় ঘিরে ধরলো। কিরে, একদিন হলো কলেজে এসেই ভাব শুরু করেছিস? আমি কি করলাম ভাইয়া? একদিন পড়া পারছিস বলেই কি তোর ভাব নিতে হবে? আমি কখন ভাব নিলাম? দেখ, এতদিন কলেজ টপার ছিলাম আমি, আর সবসময় থাকবো। যদি তুই আমার জায়গা দখল করার চেষ্টা করিস, তাহলে তোর এমন অবস্থা করব যাতে তুই আর কলেজেই আসতে পারবি না। প্লিজ ভাই, এমন করবেন না। তাহলে কাল থেকে সবার পিছনে বসবি, আর পড়া হলেও বলবি পড়া হয়নি। আমার আম্মু আমায় মানা করছে। এখন বলবি, নয়তো তোর জীবন যাবে। না ভাই, আমি পারবো না। পারবি না? দেখ তোর কি অবস্থা করি। এই কথা বলে রকি আমার মাথায় টালা মারলো। আমি বইটা বুকের সাথে জড়িয়ে ধরে জোরে জোরে হাঁটতে লাগলাম। এমন সময় রকির এক বন্ধু আমার পায়ের সাথে তার পা ব্যাট দিল। আমি আচমকাই সামনে ধপাস করে পড়ে গেলাম। তখন রকিরা হাসতে লাগলো। কলেজের প্রায় সবাই আমার এই অবস্থা দেখে হাসলো। আমি কথা না বলে উঠতে যাব, এমন সময় একজন আমায় ধরে তুললো। দাঁড়িয়ে দেখি এটা মনি। মনি আমায় ধরে তুললো আর বইগুলো তুলে দিল। রকি, এবার কিন্তু খুব বেশি হচ্ছে। কিছু বেশি হয়নি মেরি জানো। চুপ। আর একদিন এর গায়ে হাত দিলে তোদের খবর আছে। ও মা, তাই নাকি? সাবধান। আচ্ছা, একে কিছু করলে তোর এত লাগে কেন? ও আমার ক্লাসমেট, তাই। শুধু কি ক্লাসমেট নাকি অন্য কিছু? মুখ সামলে কথা বল। ওকে ওকে জানো। চল যা এখান থেকে। এমন সময় রকির এক বন্ধু মনিকে বকতে বকতে সামনে আসছিল। মনিকে মারবে এরকম ব্যাপার। আমি ভাবলাম আমার জন্য কি মেয়েটা মার খাবে। ও মাইরি। তারপরে তাকিয়ে দেখি ছেলেটা মাটিতে পড়ে আছে। মনি এমন মাইর দিল যে ছেলেটা মাটিতে গড়াগড়ি খাচ্ছিল। আমি তো আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। কি দেখলাম এটা? এটা কোনো জাদু হলো নাকি? মাইয়া মানুষ মারামারি করছে? বাবা যায়। আমি তো আবুলের মতো হা হয়ে তাকিয়ে আছি। আর রকির বন্ধুটা কোনো মতে দাঁড়ালো, মনির দিকে তাকাচ্ছে আর পিছনে যাচ্ছে। রকি আর তার বন্ধুরা সবাই চলে গেল। আমি তো মনির পিছনে দাঁড়িয়ে আছি হা করে। মনি আমার দিকে ঘুরলো। আমায় এমন অবাক হয়ে থাকতে দেখে হাতে তুড়ি মারলো। হ্যালো মিস্টার। হ্যাঁ হ্যাঁ, বলেন। এত অবাক হয়ে কি ভাবছেন? আপনি মারামারি জানেন? হ্যাঁ, শহরের কুত্তাদের হাত থেকে বাঁচার জন্য করতে হয়। কুত্তারে কি আপনাকে তাড়ানি দেয়? এটা ওই কুত্তা না, এটা হচ্ছে মানুষ নামের জানোয়ার, যারা দিনের পর দিন বুনের মতো মেয়েদের ধর্ষণ করছে আর মেরে ফেলছে। ও ভালো। আচ্ছা, তুমি এত বোকা কেন? কি করলাম? ওরা তোমায় এভাবে মারছে, অত্যাচার করছে, আর তুমি চুপচাপ মেনে নিচ্ছ? হ্যাঁ, মারামারি ঝামেলা আমার একদম পছন্দ না। চলে আপু। আরে শোনো শোনো। হ্যাঁ বলেন। আমরা কি বন্ধু হতে পারি? আমি চলি। আরে এমন করেন কেন? বন্ধু হলে সমস্যা কি? আমার এসব ভালো লাগে না। শোনো। না, আমার সাথে আপনাকে কেউ দেখলে
আপনাকে আবার অপমান করবে। আপনি চলে যান। রকি এতক্ষণে সবাইকে বলে দিয়েছে। আচ্ছা আমি যাই। ওই মিয়া ওই, আপনাই আমি বাঁচালাম, একটা ধন্যবাদ তো দিলে না। ধন্যবাদ। এবার খুশি? হুম। গেলাম। আরে ওই শুনেন। আমি কোনো কথা না বলেই জোরে জোরে হাঁটতে লাগলাম। পেছনে তাকে দেখি মনি ওখানেই দাঁড়িয়ে আছে। আমি এসে মাঠের এক কোণে বসে পড়লাম। বসে থেকে বই পড়ছিলাম, তখন মনি এসে আমার বইটা টেনে নিয়ে নিল। আমার খুব রাগ হলো আর মন খারাপও হলো। পুরোনো কথা মনে করিয়ে দেওয়ার জন্য খুব রাগ হলো। মারতে যাব এমন সময় চোখ তুলে তাকে দেখে মনি। আমি নিজেকে সামলে নিলাম, ডান হাত দিয়ে চশমাটা ঠিক করলাম। আপনি আবার? কি বলছেন স্যার? বই পড়ছি। দেন, বই দেন। আচ্ছা, আপনার মধ্যে কি কোনো রসকস নাই? না, নেই। এবার দেন। ধুর, জীবনে অনেক ছেলে দেখছি, কিন্তু আপনার মতো দেখিনি। ভালো, তাহলে দেখলেন তো। আল্লাহ গো, আপনার জন্মের সময় কি আপনার মুখে মধু দেয়নি? জানি না, বাবা মা বেঁচে থাকলে জিজ্ঞাসা করতাম। মানে আপনার বাবা মা নেই? আছে তো, না থাকলে আমি কেমনে হলাম? হায় রে কপাল, এখন কি বেঁচে নেই? জি না, ওই আকাশের তারা। ও সরি। এখান থেকে যান প্লিজ। না গেলে? কেন বুঝতে পারছেন না? আপনার সাথে আমাকে দেখলে রকি ভাই আমাকে মারবে। কেউ কিচ্ছু করবে না। আচ্ছা, কলেজে এত ছেলে থাকতে আপনি আমার পিছনে লেগেছেন কেন? কারণ আমার মন বলছে তোমার এটা আসল রূপ নয়। মনির এমন কথায় খুব চমকে উঠলাম। মনে আমায় চিনে ফেললো নাকি? চশমাটা ঠিক করতে করতে বললাম, মানে? মানে তুমি একটা গাধা, আর তুমি গাধা হয়ে জন্ম নিলে খুব ভালো হতো। ও ভালো। বাপরে, খুশি হয়েছ নাকি? জি, আপনি প্রথম যে আমার কোনো কিছু ভালো বললেন। নয়তো কে কার সাথে কথা বলে তারই ঠিক নেই। আরে আরে, তুমি এটাকে খারাপ মনে করছো কেন? আমি শুধু মজা করছি। ভালো। প্রচুর ভালো। ক্লাস শুরু হচ্ছে, চলো। আপনি আগে চলে যান। কেন? একসঙ্গে গেলে কি সমস্যা? অনেক সমস্যা। ওকে। তারপর মনে আগে আগে চলে গেল, আর আমি একটু পর ক্লাসের দিকে চললাম। ক্লাসে যেতেই সবাই আমার দিকে তাকালো কেমন যেন ঘৃণার চোখে, আর সবাই বলল ওই যে খ্যাত আসছে। আমি শুনেও না শোনার ভান করে আমার জায়গায় বসে রইলাম, কিন্তু আমার আশেপাশে কেউ নেই। পিছনে তাকিয়ে দেখি সবার পিছনে গেছে, আর সবাই নাকে মুখে হাত দিয়েছে। এটা দেখে খুব খারাপ লাগলো, তবে কিছু মনে করলাম না। মানুষকে আজ মানুষই ঘৃণা করতে শুরু করেছে। তাহলে কেমনে সেই স্ত্রী সেরা যে মানুষ হলো? সবাই সমান, কিন্তু এই ডিজিটাল দুনিয়ায় যারা পোশাকে ভালো তারা সব দিক দিয়েই ভালো হয়, কিন্তু যারা টাকার অভাবে পোশাক পায় না তারা কখনো ভালো হতে পারে না। ফলে তারা যেখানকার সেখানেই থেকে যায়। এমন হলে দেশ কেমন করে উন্নতি হবে যদি দেশের মধ্যে চলে হিংসা বিদ্বেষ? আমি আর কিছু বললাম না, সামনে তাকালাম। একটিবার স্যার আসলো, সবাইকে পেছনের দিকে স্যার বুঝলো হয়তো তাদের পড়া হবে না, তাই পিছনে গেছে। এরপর পড়া শুরু হলো। আমি পড়া বললাম। এদিকে রকি রেগে আগুন। মনে একবার রকির দিকে তাকাচ্ছে, আরেকবার আমার দিকে তাকাচ্ছে। পড়া ঠিক মতো বলে বসে পড়লাম। আমি বাদে আরেকজনের পড়া হলো। স্যার কিছু না বলে নতুন পড়া দিয়ে চলে গেল। আমি ক্লাস থেকে বেরিয়ে আসলাম। ভলিবল খেলার মাঠে ঘুরছিলাম, তখন দেখি সামনে মনি আমার দিকে হয়ে বসে আছে। আমি দেখে একটু হাসলো, আর অন্যদিকে তাকাবো এমন সময় পিছন থেকে বল খুব জোরে দিয়ে আসছিল। আমি মনির কাছেই ছিলাম, লাফ দিয়ে মনির হাত ধরে টান মারলাম। মনি আমার সাথে ধাক্কা লাগলো, আর বলটা দূরে গিয়ে পড়ে গেল। মনি তো একদম সেই লেভেলে শক খেলো। আমি মনিকে আমার থেকে সরিয়ে দূরে আসলাম। ধন্যবাদ। জি। তোমায় আমি বাঁচিয়েছি, আর আমায় এখন তুমি বাঁচালে, সমান সমান। তো তো আমরা বন্ধু হতে পারি কি? মনির এমন কত শুনে আমি অবাক হলাম। আর পাশ থেকে মনির বান্ধবী জুই বলল, তোর কি মাথা খারাপ? এমন একটা গাইয়া খ্যাত ছেলের সাথে বন্ধুত্ব করতে চাস? তুই চুপ কর। কেন রে? এই যে মিস্টার খ্যাত, আপনার প্যান্টে কি আরো 4 জনকে নিয়ে থাকেন? জুয়ের কথা শুনে মনি সহ সবাই হাসতে লাগলো। আমি মাথা নিচু করে নিলাম। চুলে তো মনে হয় 1 মাস থেকে শ্যাম্পু করে নাই। জুই, তুই চুপ করবি? সত্যি কথা বললেই দোষ। শোনেন আপু, আমি আপনার বান্ধবীকে আমার বন্ধু হতে বলিনি। সি, তোর সাথে আমি কথা বলতে পারবো না। বলতে হবে না, তবে একটা কথা জেনে রাখেন, সব মানুষ কিন্তু একই, সবাই সমান। সর, খ্যাত কোথাকার। জুই প্লিজ চুপ কর। আমি আর কথা না বলে সেখান থেকে চলে আসলাম। আসার সময় মনে পিছন থেকে অনেকবার ডেকেছে, কিন্তু আমি সাড়া দিইনি। খুব খারাপ লাগলো আজকে, তবু আমি এমনই থাকবো। আমি আমার মতোই থাকবো,
কে পছন্দ করলো কে করলো না এটা দেখার সময় আমার নেই। এটা ভেবে চলে আসলাম ক্লাসে। ক্লাসে এসে দেখি কেউ নেই। আমি একা বসে পড়লাম। কিছুক্ষণ পর স্যার আসলো, আর সাথে সাথে সবাই ক্লাসে চলে আসলো। মনি বারবার আমার দিকে তাকাচ্ছে, কিন্তু আমি দেখেও না দেখার ভান করে থাকলাম। ইশারায় কিছু একটা বলতে চাইলো, কিন্তু আমি তা শোনার চেষ্টাও করলাম না। ক্লাস শেষ করে সোজা কলেজ থেকে বেরিয়ে আসলাম। সেখান থেকে সোজা বাসায় এসে বই রেখে গোসল করলাম। গোসল করে রান্না করতে লাগলাম। বাসায় যা ছিল তা দিয়ে রান্না করলাম। আজকে বিকেলে বাজার করতে হবে। রান্না শেষ করে ফ্রেশ হয়ে এসে খেয়ে নিলাম। তারপর রেস্ট নেওয়ার জন্য একটু ঘুমিয়ে গেলাম। বিকেলে ঘুম থেকে উঠে ব্যাগ নিয়ে বাজারে গেলাম। বাজারে এসে দরকারি জিনিসপত্র নিয়ে আবারও বাসায় আসলাম। রাতে রান্না করে খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে রান্না করলাম। দুপুরে রান্না করবো না বলে একটু বেশি করে রান্না করলাম। তারপর খেয়ে দিয়ে কলেজে চলে আসলাম। কলেজে আসলাম আগের সেই টাইপে ঢিলে ঢেলা পোশাক আর চুলগুলো এলোমেলো করা। কলেজে এসে সোজা ক্লাসে চলে গেলাম। ক্লাস করে প্রতিদিনের মতো আজকে একাই বসে আছি। তখন রকির বন্ধুরা এসে আমায় ঘিরে ধরলো। আমি তো অবাক, এদের আবার কি হলো? আমি তো কিছুই করিনি। আমি দাঁড়িয়ে গেলাম। তখনই একজন আমার বুক বরাবর লাথি মারলো। আমি একটু পিছনে পিছিয়ে গেলাম। পেছন থেকে আরেকজন আমায় ঘুষি মারলো। এবার পড়ে গেলাম। প্রতিবাদ করতে চেয়েও পারলাম না। বাধ্য হলাম তাদের মার খাওয়ার জন্য। হঠাৎ একটু পর মনি চলে আসলো। আমায় তোলে আমার বদলে সে মারপিট করতে লাগলো। আমি তো হা হয়ে আছি। কি মেরে বাবা, মারপিট করতে জানে? তাও আবার যেমন তেমন মারপিট না, আমার মতো ছেলেদের ভর্তা বানিয়ে দিচ্ছে। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এক একজন মাটিতে গড়াগড়ি খাচ্ছে। দেখে হাসিও পাচ্ছে আবার কান্নাও পাচ্ছে। নিজেকে সামলে নিয়ে দাঁড়িয়ে থাকলাম। মনির মার খেয়ে রকের বন্ধুরা পালালো। তখন মনি জোরে একটা নিঃশ্বাস ছেড়ে আমার দিকে আসলো। আমি উল্টো দিকে রওনা হলাম। ঠিক এমন সময় মনি পিছনে থেকে আমার শার্টের কলার ধরে টান দিল। আমি যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু ব্যর্থ হলাম। পেছনে তাকিয়ে দেখি মনি চোখে মুখে তার রাগের ছাপ। মনে হচ্ছে আমি এক্ষুনি গিলে খাবে। কলার ছেড়ে দিয়ে বলল, এই কই যাস? কেন? আপনাকে কেন বলবো? নিজে তো একটা গাধা, কেউ মারতে লাগলে চুপচাপ মার খাস। আমার না সন্দেহ হয় তুই ছেলে নাকি মেয়ে। আস্তাগফিরুল্লাহ, কি বলেন এসব? হ্যাঁ সত্যি বলছি, ছেলে হয়েও নিজেকে রক্ষা করতে পারিস না। তুই আবার কেমন ছেলে? হ্যাঁ, আমার এসব মারপিট পছন্দ না। আজ আমি না আসলে তোর 14টা বাজিয়ে দিত ওরা। আসতে কে বলেছে? চুপ কর, আমায় তো বন্ধু করবি না, আর নিজেও মারপিট পছন্দ করিস না। তাহলে তো 2 দিনও বাঁচতে পারবি না। কেন, মারপিট জানলে কি বাঁচা যায়? হ্যাঁ, এই শহরে বোকা মানুষকেই সবাই ধোকা দেয়। চল, আজ আমি তোকে মারপিট শিখাবো। হ্যাঁ হ্যাঁ চল। না, আমায় ছাড়েন, আমি যাব না। চল বলছি। মনে আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আমি আর কি করব, বাধ্য ছেলের মতো যেতে লাগলাম। মনে আমায় ফাইটিং রুমে আনলো। আল্লাহ গো, এটা কলেজ নাকি অন্য কিছু? এখানে সবকিছু আছে, সবকিছুর জন্য আলাদা আলাদা রুম। দেখে খুব ভালোই লাগলো। সব জিনিসপত্র আছে, মনে হয় এখানে ট্রেনিং দেওয়া হয়। আমি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। মনে এসে আমায় একটা একটা করে জিনিসপত্র দেখাতে লাগলো। যদিও এদের সাথে আমার অনেক আগে থেকে পরিচয়, তবুও না চেনার মতো হয়ে থাকলাম। নে, এবার আমি যেমন যেমন করি তুইও কর। পারবো না, এসব করতে পারবো না আমি। কর বলছি। না, মনে আমায় এক প্রকার ভয় দেখিয়ে করাতে চাইলো, কিন্তু আমি নাচর বান্ধা। মনে যেমন করে আমি তার উল্টো করি। মনে অনেক রেগে গেল আর আমাকে নিয়ে ক্লাসে চলে আসলো। ক্লাসে এসে দেখে রকিও আছে, শুধু আমার আর মনির দিকে তাকাচ্ছে। আমি দেখেও না দেখার ভান করে ক্লাসে মন দিলাম। ক্লাস শুরু হলো। পড়া শেষ করে স্যার পিকনিকের কথা বললো। প্রতি বছর নাকি এই সময় কলেজ থেকে পিকনিকে যাওয়া হয়। শোনো সবাই, হেড স্যার বলেছে তোমাদের নিয়ে পিকনিকে যাবে, তাই যারা যারা যেতে চাও তাদের সবার একটা লিস্ট তৈরি করো। স্যার আপনিই করেন, আমরা নাম বলছি। আচ্ছা, যারা ইচ্ছুক দাঁড়িয়ে যাও। স্যারের কথা মতো সবাই দাঁড়িয়ে গেল, কিন্তু আমি দাঁড়ালাম না, কারণ এসবে যাওয়া আমার ভালো লাগে না। কিন্তু পাশের টেবিল থেকে মনি ইশারা করছেই, আমি না গেলে কেউ যাবে না। আমি বারবার না বললাম। তখন মনি সত্যি সত্যি বসে পড়লো। কি ব্যাপার মনি, তুমি যাবা না? না। মনি আমার দিকে তাকিয়ে না বললো। জানি এই মেয়েটা কি চায়। সবাই যেখানে আমাকে ঘৃণা করে, সেখানে মেয়েটা আমার পিছুই ছাড়ে না। উপায় না পেয়ে দাঁড়িয়ে গেলাম। আমার দাঁড়ানো দেখে মনি খুশি হয়ে দাঁড়ালো, কিন্তু বাকি সবাই বসে পড়লো। আমি বুঝলাম আমি গেলে ওরা যাবে না। কি হলো, সবাই বসে পড়লে কেন? একটা গাইয়া খেত ছেলের সাথে আমি যেতে পারবো না। মানে কার কথা বলছো তোমরা? স্যার আমার কথা বলছে। আমি যাব না স্যার, আপনি সবাইকে নিয়ে যান।
কেন স্যার, এমনটা কেন হবে? শাকিল কি এই কলেজের ছাত্র না? আর কি যাওয়ার অধিকার নেই? হ্যাঁ সেটাই তো। আর শাকিল তোমাদের থেকে পড়াশোনায় অনেক ভালো, আর তাই আর যাওয়ার অধিকার পুরোপুরি আছে। কেউ যেতে না চাইলে তার পা ধরার কোনো মানেই হয় না। মনি, তুই কিন্তু ভুল করছিস। কিচ্ছু ভুল করছি না। তোদের যদি এতই অ্যাটিটিউড থাকে তাহলে শাকিলের থেকে পড়াশোনায় ভালো হয়ে দেখাতো দেখি, ওর মতো ভদ্র হয়ে দেখাতো দেখি। এই জন্য তোকে পস্তাতে হবে। ভয় করি না। আমি কিছু বললাম না, মাথা নিচু করে বসে আছি। এদের এসব অপমানের জবাব আমি এক্ষুনি দিতে পারি, কিন্তু তা করা যাবে না, কারণ আমি একজনকে কথা দিয়েছি কোনো রকম ঝামেলায় জড়াবো না। শাকিল, তুমি দাঁড়াও। হ্যাঁ শাকিল দাঁড়াও, আর যারা যারা যাবে না তারা বসে থাকো, যেতে চাইলে দাঁড়িয়ে পড়ো। স্যারের কথা শুনে সবাই দাঁড়িয়ে গেল। এটা দেখে রক্ষে দাঁড়িয়ে গেল, কিন্তু কি যেন একটা বলছিল, মনে হয় মনের কিছু একটা ক্ষতি করবে। আমি কিছু বললাম না। স্যার সবার নাম লিখে টাকার কথা বলে চলে গেল। এরপর আমি বাইরে চলে আসলাম, সোজা আমার প্রিয় জায়গা মাঠের এক কোণে গিয়ে বসলাম। বসে থেকে বই পড়ছি, এমন সময় মনে আসলো। কি করেন স্যার? কিছু না, বসে আছি। আমি তো দেখছি বই পড়ছো। হুম। বুঝলে শাকিল, নিজের অধিকার সব সময় নিজেকে ছিনিয়ে নিতে হয়, কারণ এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ কারো নয়। হ্যাঁ, তাহলে আপনি কেন আমার পিছনে পড়ে আছেন? আপনার কি স্বার্থ? আমার একটা স্বার্থ আছে, কিন্তু কি সেটা আমিও ঠিক বুঝে উঠতে পারছি না। দেখুন, আমি এত প্যাচাল ছেলে না, আমি একটা বোকা ছেলে। তাই এত কথা না ঘুরিয়ে সোজা সাপটা বলেন। আমার কি মনে হয় জানো, তুমি এই খ্যাত সেজে আছো, আসলে কিন্তু তুমি এমন নও। মানে? মানে তোমায় সবাই এত অপমান করছে, মারিচ্ছে, তবুও এতটুকু কষ্ট পেতে দেখলাম না। আমি ছোট থেকে এমন, আর এমন থাকতেই পছন্দ করি। কেন? হ্যাঁ, এটা মডার্ন দুনিয়া, এখন তোমার মতো খ্যাতদের সবাই অপমান করবে, তাই বলছে নিজেকে পাল্টাও। সরি, কারো কথায় বা কারো অপমানে আমি নিজেকে পাল্টাতে পারবো না, কারণ আমি যেমন তেমনই থাকতে ভালোবাসি। বোঝার চেষ্টা করো। আপনি এখান থেকে যান। কিন্তু শাকিল। হ্যাঁ, মনে না ওঠাতে আমি নিজে উঠে চলে গেলাম ক্লাসে। ক্লাসে এসে দেখি কয়েকজন বসে আছে। আমায় দেখে তারা সবাই চলে গেল। আমি আমার জায়গায় বসে পড়লাম। কিছুক্ষণ পর স্যার আসলো, ক্লাস করলাম। তারপর ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে গোসল করে রান্না করে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে কলেজে আসলাম, ভালোই ভালোই ক্লাস করলাম। বনির সাথে আজকে একটু কথা বলতে মন চাইলো, তাই যখন আমার কাছে আসলো তখন কথা বলতে লাগলাম। কয়েকদিন পর কারোর সাথে এমন করে কথা বললাম। তারপর বলো, বাসায় কে কে আছে? কেউ নেই, আমি একা। আপনি? আমার মা নেই, বাবা আছে। বাবা আমায় খুব ভালোবাসে, আকাশের চাঁদ চাইলেও আমার বাবা আমায় এনে দিবে। চাঁদ কি আনা যায়? ধুর পাগল, ঝাড়ি দিচ্ছি। ছি। ও, এই, তুমি সবসময় মুখ এমন প্যাঁচার মতো করে থাকো কেন? এমনিতেই, আমার এমনি থাকতে ভালো লাগে। কিন্তু আমার ভালো লাগে না, একটু হাসো তো। হাসি সবার মুখেই থাকে, কিন্তু কে একজন এসে সেটা কেড়ে নিয়ে যায়। আমি না একজনকে খুব ভালোবাসতাম, কিন্তু সেই ছ্যাঁকা দিয়ে আমায় ব্যাকা করে চলে গেছে। তবুও হাসছো? তো কি করব, যার যাওয়ার সে চলে যাবে, তার জন্য দুঃখ পেয়ে কি লাভ বলো? আর হাসি হলো স্বাস্থ্যের জন্য খুব ভালো। হাসি প্রতিযোগিতা হলে আপনি নোবেল পেতেন। ধন্যবাদ। অনেক হাসি ঠাট্টা করলাম, খুব মজা হলো। মনটা একটু পাতলা হলো। মেয়েটা কেমন যেন অন্যরকম। তার মধ্যে নেই কোনো অহংকার, নেই কোনো ঘৃণা, আছে শুধু সবার জন্য বুক ভরা ভালোবাসা। সবসময় হাসি মুখেই থাকে। হাজার কষ্ট হলেও সে হাসবেই। ওকে দেখে খুব অবাক হতাম, মানুষ কেমন হতে পারে। হাজার দুঃখের মধ্যেও সে সুখ খুঁজে বেড়ায়। এমন মেয়ে হাজার একটা পাওয়া যায়। সে সবাইকে সুখী দেখতে চায়। একদিন কথা বলে আমার মনে জায়গা করে নিল। সমস্ত ক্লাস শেষ করে বাসায় আসলাম। আগামীকাল পিকনিকে যাওয়ার ডেট হলো। আমি বাসায় এসে আমার ঢিলে ঢালা শার্ট করলে ধুয়ে দিলাম। রান্না করে খাওয়া দাওয়া করতে করতে বিকেল হয়ে গেল। বিকেলে কোথাও আর বেরোলাম না, বাসায় ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যা উঠে জামা কাপড় তুলে দরজা লাগিয়ে দিলাম। তারপর ক্লাসের পড়া তৈরি করে ঘুমিয়ে গেলাম। কোনো কাজ নেই, শুধু খাই আর ঘুমাই। 2টা টিউশনি করাতাম, কিন্তু কয়েকদিনে ছুটি নিছে, কোথায় যেন বেড়াতে গেছে। এর আগেও টিউশনি করিয়েছি, কিন্তু আমার মতো ক্ষেত ছেলের কাছে তারা নাকি পড়বে না। পরদিন তার মা আমার হাতে কিছু টাকা গুঁজে দিয়ে যেতে বারণ করে দিল। এখন একটাই টিউশনি করে, আর ওটা দিয়েই আমার দিন চলে যায়। আমি যেখানে টিউশনি করাই তারা কালকে বাসায় আসবে, আর আমি পিকনিকে যাওয়ার জন্য 2 দিন ছুটি নিলাম। পরদিন সকাল উঠে ফ্রেশ হয়ে শার্ট প্যান্ট পরলাম।
ভাবের কিছুই নেই, কারণ সেই পুরোনোগুলোই। তো সেগুলোই পরে কলেজে চলে আসলাম। কলেজে আসতে দেখি মনি দাঁড়িয়ে, আমায় দেখে তো রেগে আগুন। বুঝলাম না কি জন্য রেগে গেল। আমি কাছে যেতেই, এই শোন, আজকে তুই কলেজে আসিস নাই, পিকনিকে যাচ্ছিস। পিকনিকে? হুম, কচুর মাথা, এসব পোশাক পরে কি কেউ পিকনিকে যায়? আমি যাই, আর আমার এটাই ড্রেস। উফ, এমনি কি তোকে সবাই গায়া বলে? কারণ গায়াদের মতোই তোর আচরণ। এই জন্য বলেছিলাম আমি যাব না, সবাই আমায় নিয়ে হাসি ঠাট্টা করবে। তোর কারণেই তো করবে। আমি কি করলাম? কচু করছিস, চল আমার সাথে। কোথায়? জাহান নামে। হ্যাঁ, মনে আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। তখন স্যার বলল, মনি কোথায় যাচ্ছ? স্যার, আপনারা বাজারে আসেন, আমি ওখানেই যাচ্ছি। আচ্ছা। মনি আমাকে নিয়ে চলে আসলো মার্কেটে। আমি আসতাম না, তবুও জোর করে নিয়ে আসলো। আর একটা শপিং মলে ঢুকলো। নে, একটা শার্ট পছন্দ কর তো। কার জন্য? আমার বিএফের জন্য, দেখতে শুনতে তোর মতোই। তাহলে আপনি করেন। না, তুই কর। আমার পছন্দ নাকি তোর ভালো লাগে না? ও, আমি চারদিকে তাকালাম। অনেক শার্ট ঝোলানো আছে, তার মধ্যে একটা ব্ল্যাক কালার, ওটা আমার খুব পছন্দ হলো। এটা খুব সুন্দর। বাহ, তোর তো চয়েস আছে ভালোই। হুম, এবার প্যান্ট দেখ। আমি প্যান্ট চয়েস করে দিলাম। তারপর সব এক জায়গায় করে বিল দিয়ে একটু এদিকে সরে আসলো। শাকিল, ও, এই নে, সব তোর জন্যই। যা, তাড়াতাড়ি চেঞ্জ করে নে। কি বলেন? এসব না আপনার বিহেভিয়ার জন্য? বিএফ নাই নাকি? ছাই, বিএফ মানে বেস্ট ফ্রেন্ড। বর আমার বেস্ট ফ্রেন্ড তুই। নে নে, তাড়াতাড়ি কর। সরি, আমি এসব নিতে পারবো না। আমি এত আশা করে নিলাম, আর তুই নিবি না? না, আমি এমনি ভালো। প্লিজ নে না, আমি তোর প্রতি দয়া করে দিচ্ছি না, বন্ধু হিসাবে গিফট করছি। জানি, তবুও লাগবে না। নে, হয়তো খুব খারাপ হবে কিন্তু। যা ইচ্ছা করেন। আচ্ছা আচ্ছা, ধরে নে, আমি তোকে ধার দিলাম, তখন তোর কাছে টাকা থাকবে, তখন দিয়ে দিবি। ভাবলাম এমন হলে নেওয়া যেতে পারে, টিউশনের টাকা পেলে দিয়ে দেব। হুম। ধন্যবাদ। যা, ওই রুমটাই গিয়ে চেঞ্জ করে নে। আমি মনির হাত থেকে ব্যাগটা নিয়ে সামনে থাকা রুমটায় চলে গেলাম। তারপর আগেরগুলো খুলে নতুনগুলো পরলাম। আগেরগুলো ব্যাগে নিয়ে বেরিয়ে আসলাম। মনি আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। আমি চশমাটা ঠিক করতে করতে মনির কাছে আসলাম। একদম ফাটাফাটি, কিন্তু কিছু একটার কমতি আছে। কি সেটা? কিশোরী না, চলেন তো। না রে, কিছু একটার কমতি আছে। বললাম তো নেই। হ্যাঁ, চশমা, সানগ্লাস নিতে হবে। আয়। আরে আরে, লাগবে না। লাগবে, আয়। মনে আমায় টেনে চশমার দোকানে নিয়ে আসলো। তারপর মনে কালো একটা সানগ্লাস চয়েস করলো। এটা আমার পক্ষ থেকে গিফট। ওসব তো নিলি না, তবে এটা কিন্তু নিতেই হবে। আমি আর না করলাম না। আসলে আমার মন অন্যদিকে। এসব পোশাকে যদি কেউ আমায় চিনে ফেলে, না জানি তখন কি হবে। মনে নিজের হাতে আমায় পরিয়ে দিল। ততক্ষণে বাইরে স্যাররা সবাই চলে আসছে। চল, আজ সবার চোখ কপালে উঠে যাবে তোকে দেখে। আমি এসব। চুপ, ভয় কেন পাস? আমি তো আছি। মনে আমার হাত ধরে বাইরে আসতে লাগলো। ভয়ে তো আমার মন চুনোমুনো হয়ে গেছে। বাইরে আসতেই সবাই আমায় দেখে অবাক হয়ে তাকিয়ে আছে, যেন তারা ভূত দেখছে। মনে আমার দিকে তাকিয়ে মুচকে আসলো। তারপর গাড়িতে উঠে বসলাম। গাড়ি বলতে দুটো বড় বড় বাস ছিল। মনে আমার পাশে সিটে বসলো। বললাম না, সবার চোখ উড়ে যাবে। কি দরকার ছিল? চুপ। হুম। এখন শুধু দাড়িটা সাইজ করলে তোকে একদম হিরো লাগবে। আমি চুপ। আমি আর মনে এসব নিয়ে মজা করছিলাম। তখন রকি পাশ থেকে বলল, বাদরকে কখনো সিঁদুর দিলে মানাই? বাদুরকে নয়, হাতিকে সিঁদুর দিয়ে দেখিস কেমন লাগে। গাইয়া একটা ক্ষেত কিনা হিরো সাজবে, কোথায় জোগাড় সেজে বসে আছে। জোকারও নয়, জোকার তুই সেজে বসে আছিস। এই মনি, এই তুই কিন্তু খুব বার বেড়ে যাচ্ছিস। বারে, কি দেখিস? এখনো তো গায়ে হাত দেইনি। গায়ে হাত দিলে এতক্ষণে হাসপাতালে থাকতি। দেখা যাবে কে কার গায়ে হাত তোলে। চুপ থাক। রকি আর কিছুই বলল না। মনে চুপ হয়ে গেল। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। আরে তুই চুপ করে আছিস কেন? একজনের খাওয়া দেখলে কুকুর কখনো সহ্য করতে পারে না। চুপ করেন তো। হুম। সবাই যে যার মতো গল্প করছে, আর আমি চুপচাপ বসে আছি। এই জন্য মনে অনেকবার বকাও দিছে, কিন্তু আমার ভালো লাগছে না। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? কক্সবাজার। কি? হ্যাঁ, কিন্তু তুমি এত অবাক হচ্ছ কেন?
আমায় আগে বলনি কেন? কি হয়েছে? ওখানে গেলে সমস্যা কি? না মানে কিছু না, আমার একটা মাস্ক লাগবে। কেন? সমস্যা হচ্ছে। ওকে, সামনে বাজার দেখে নিয়ে নেব। আমি আর কিছু বললাম না। কক্সবাজারের নাম শুনে আমার বুকের ভেতর ধড়ফড় শুরু হলো। সেই শহরে আবার আমায় নিয়ে যাচ্ছে, যেখানে আমার জানের জান নীলা ঘুমিয়ে আছে আমার বাবা মা। কিন্তু এই শহরে গেলে নিশ্চয়ই আমায় চিনে ফেলবে। যে করেই হোক নিজেকে লুকাতে হবে। আমি চাই না পুরনো কাহিনী আবার শুরু হোক। আপনারা হয়তো কিছু বুঝতেছেন না, তাই না? সমস্যা নেই, কিছুক্ষণ পর সব বুঝে যাবেন। সামনের বাজার থেকে একটা মাস্ক নিলাম আর সেটা মুখে দিয়ে নিলাম। আমায় কি চিনতে পারছেন? না, কিন্তু কেন? কি হলো হঠাৎ? নিজেকে আড়াল করছো কেন? আসলে আমার নাকে সমস্যা, তাই মাস্ক পরলাম। আর আমায় চিনতে পারছো কিনা জিজ্ঞাসা করলাম। ও, তারপর আর কোনো কথা বললাম না। সিটে হেলান দিয়ে বাইরে তাকিয়ে থাকলাম। অনেকক্ষণ জার্নি করার পর আমাদের গন্তব্যে পৌঁছালাম। সবাই খুব খুশি, কিন্তু আমার মনে অনেক ভয়। কক্সবাজারে নামলাম রাত 9টার সময়। সেখান থেকে হোটেলে চলে গেলাম। আমি মুখে মাস্ক পরেই থাকলাম। মনি আমার দিকে বারবার তাকাচ্ছিল। আমি এদিক ওদিক দেখছিলাম। এটা দেখে মনি মনে হয় সন্দেহ করলো। আমি তার দিকে চোখ না দিয়ে সোজা হোটেলে চলে গেলাম। হোটেলে এসে যে যার মতো রুমে চলে গেল। আমি আমার রুমে চলে গেলাম। রুমে ঢুকে সানগ্লাস করে খাটের উপর রাখলাম, মাস্ক খুলে রাখলাম। আজ নীলার কথা খুব মনে হচ্ছে। কতই না ভালোবাসতো আমায়, কিন্তু তার বদলে আমি তাকে দিলাম মৃত্যু। চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। পরদিন খুব সকাল উঠে ফ্রেশ হয়ে হোটেল থেকে বেরিয়ে পড়লাম। আস্তে আস্তে সরকারি কবরস্থানে আসলাম, যেখানে আমার নীলা আর আমার বাবা মা ঘুমিয়ে আছে। সেখানে এসে তাদের জন্য দুহাত তুলে মোনাজাত করলাম। তারপর পিছনে তাকিয়ে দেখি মনি দাঁড়িয়ে আছে। মনিকে দেখে তো আমি অবাক। মনি কেন এখানে? ও কি কিছু সন্দেহ করছে নাকি? মনি, আপনি? আমি তখনই সন্দেহ করছিলাম যখন মাস্ক পরে নিজেকে আড়াল করতে চাইছো। কি বলছো এসব? নিজেকে আড়াল করলাম কই? এতদিন হলো কিন্তু কোনোদিন আমার সাথে জোরে কথা বলনি, অথচ কাল রাতে আমায় ধমক দিছো। আসলে আমরা যেখানে আসছিলাম তা আমি জানতাম না, তাই। আর এখানে কি করছো? কই, এমনিতেই। এমনিতেই কি কেউ কবর বাড়ি আসে? আসলে আমার বাবা মা নাই তো, তাই আমি প্রতিদিন বাড়ি এসে কবর জিয়ারত করি। ও ভালো, কিন্তু আমার মনে হচ্ছে আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছ। আমি আবার কি লুকাবো, চলেন। তারপর মনিকে নিয়ে হোটেলে চলে আসলাম। অসুস্থতার কথা বলে সারাদিন হোটেলেই শুয়ে থাকলাম। কিন্তু বিকেলে মনি আমায় জোর করে নিয়ে বের হলো। আর না করলাম না, না করলে যদি সন্দেহ করে, সেজন্য আর না করলাম না। মনির সাথে বেরোলাম, সমুদ্রের ধারে ঘুরলাম। আমার মুখে মাস্ক ছিল, সেজন্য একটু নির্ভয়ে থাকলাম। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল। সমুদ্রের পাশে একটা জায়গায় খুব আলো দেখলাম। মনি সেখানে যেতে চাইলো। আমি জানি ওটা ক্লাব, সবাই নেশা করে ডান্স করে। মনি যেতে চাইলো, তাই চললাম। সেখানে এসে দেখি সবাই নেশা করছে, কেউ ডান্স করছে। তাদের মধ্যে রকি আর তার বন্ধুরাও ছিল। মনিও ড্রিঙ্ক করতে চাইলো, কিন্তু আমি না করাতে আর করলো না। এদিকে রকির একদম ঝাক্কাস হয়ে গেছে। আমরা দাঁড়িয়ে থেকে সব আনন্দ উপভোগ করছিলাম। হঠাৎ মনি বলল, শাকিল, তুমি এখানেই থাকো, আমি একটু আসছি। কোথায় যাবেন? জরুরি। আচ্ছা যাও, তাড়াতাড়ি এসো। হুম। মনি চলে গেল আর আমি ওখানে দাঁড়িয়ে থাকলাম। অনেকক্ষণ হয়ে গেল, তবুও মনি আসছে না। ব্যাপারটা খুব খারাপ লাগলো। তখনই খেয়াল করলাম রকি আর ওখানে নেই। তাহলে নিশ্চয়ই রকি মনির কাছে গেছে। আমি দাঁড়িয়ে না থেকে সোজা দৌড় দিলাম। একটু দূরে আসতেই মনির কণ্ঠ পেলাম। দৌড়ে গিয়ে দেখি রকি মনির সাথে জোরাজুরি করছে। মনির ইজ্জত নেওয়ার জন্য রকি পাগলের মতো ঝাঁপিয়ে পড়েছে, আর মনি নিজের সমস্ত শক্তি দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। দুই পাশে দুজন মনির হাত টেনে ধরে আছে, কেউ যাতে রকিকে ডিস্টার্ব করতে না পারে, সেজন্য তার বন্ধুরা চারদিকে ঘিরে আছে। আমার খুব রাগ হলো। সামনে এগোতেই রকির বন্ধুরা এসে আমায় আটকালো। আমি মারতে যাব, এমন সময় নীলার কথা মনে হলো। আমি যে নীলাকে কথা দিয়েছি কোনোদিনও মারপিটে জড়াবো না, কথাটা মনে হতেই নিজেকে সামলে নিলাম। কিন্তু একটা মেয়ের বাঁচাও বাঁচাও চিৎকারে যেন আমায় শান্তি দিচ্ছিল না। তখন ভাবলাম, মনির জায়গায় যদি নীলা থাকতো তাহলে কখনো তাকে ছেড়ে যেতাম না, আর মনিকেও তাই ছেড়ে যাব না। দুজনকে দুটো ঘুষি দিয়ে ফেলে দিলাম। একে একে রকির বন্ধুদের আঘাত করলাম। মনি হাল ছেড়ে দিল, নিজেকে সঁপে দিল রকির কাছে। ঠিক এমন সময় আমি রকিকে ধরে টেনে তুলে মারতে লাগলাম। মারতে মারতে রকি ঘায়েল হয়ে গেছে। তার বন্ধুরা একে একে পালিয়েছে। আমার মুখে মাস্ক ছিল, সেজন্য হয়তো আমায় কেউ চিনতে পারেনি, কিন্তু মনি ঠিকই চিনে ফেলেছে। কলেজে আমায় অনেক মেরেছে, অনেক অপমান করেছে, তার প্রতিশোধ আজ নেব। আমি মুখ থেকে মাস্ক সরালাম। কিরে রকি, কলেজে তো খুব মারছিলি আমায়,
খুব অপমানও করছিস। আজ তোর এমন অবস্থা করব যাতে ভবিষ্যতে শুধু আমি কেন, আমার মতো ক্ষেত ছেলেকে দেখলেই সালাম করবি। আমি ছেড়ে দে, আমি চিনিস না, ভালো চাইলে আমি ছেড়ে দে। তুইও আমায় চিনিস না। কি ভেবেছিস ক্ষেত গাইয়ের মতো হয়ে থাকি বলে কিছু জানি না? আরে তোর মতো হাজারটা রকিকে আমি কাবু করছি। বাসে চলে ছেড়ে দে। এবার তুই বেঁচে থেকে মরার মতো পড়ে থাকবি। পাশে একটা গাছের ডাল পড়েছিল, ওটা নিয়ে এসে রকের হাত পায়ে এমন জোরে জোরে বাড়ি মারলাম, মনে হয় 3 মাস হাসপাতালে থাকবে। মুখে মাথায় আচ্ছা মতো ঘুষি মারলাম। রকি এবার আধমরা। মনি পিছন থেকে এসে আমার হাত পা টেনে নিল, আর সেখান থেকে দৌড়ে দৌড়ে চলে আসলো। আমি হাত থেকে গাছের ডালটা ফেলে দিলাম। তারপর মনি আমায় ঠাস করে একটা থাপ্পড় দিল। তুই কেন আমায় মিথ্যা বলছিস? বল কেন? আমি কি মিথ্যা বলছি? তুই বলছিস তুই মারামারি জানিস না, আবার এমন মারামারি করলি যে আমি নিজেও জানি না। হুম। বল তুই কে? বল, সত্যি করে বল তুই কে? এই সেমরি, বেশি অধিকার দেখাতে আসবে না। যেমন আছিস তেমনই থাক। কি বললি তুই? কানে কি কম শুনিস? মানে? চুপ, একদম পাকনামো করবে না। মনি আর কথা বলল না, দবাস করে বসে পড়ল। আমার মাথা একদম গরম, কি বলতেছি নিজেও জানি না। আমি একটু দূরে উঁচু জায়গায় বসে পড়লাম, মাথায় হাত দিলাম, নিজেকে কন্ট্রোল করলাম। মনি তো সব জেনে গেছে, ওকে যে করে হোক থামাতে হবে। মাথা ঠান্ডা করে মনির সামনে এসে বসলাম। মনি ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছিল। মনি প্লিজ কাঁদবেন না। দেখুন দেখুন, আমি মানছি আপনি মিথ্যা বলেছি, কিন্তু জানেন কি, এই মিথ্যা পরিচয় নিয়ে আমি বাঁচতে চেয়েছিলাম। মিথ্যা পরিচয় মানে? হ্যাঁ, আমি এখানকার কুখ্যাত মাফিয়া। কি? কিন্তু কি করে? আপনাকে বিশ্বাস করি বলে বলছি। হ্যাঁ বলো। তাহলে শোনেন, প্রায় 1 বছর আগে আমি ছিলাম এই শহরের নামকরা মাফিয়া কিং। এখানকার সকল 2 নম্বর ব্যবসা আমার হাতেই হতো। খুব নামি দামি একজন গুন্ডা ছিলাম, ভারত থেকে মাল পাচার করতাম। থানায় আমার নামে 10টা খুনের মামলা ছিল। নারী পাচার, নারী নির্যাতন, কোনোটাতেই কম ছিলাম না। বড় বড় গুন্ডারা আমার নাম শুনলে ভয় পেত। আমার নাম ছিল শাওন, সবাই আমায় শাওন ভাই বলে ডাকতো। আমার আন্ডারে বেশ কয়েকজন কাজ করত, তার মধ্যে ছিল 2জন আমার বেস্ট ফ্রেন্ড, জনি আর রকি। বাবা মা দুজনের কেউই ছিল না, ছেলে শুধু একটা কলিজা, নীলা। আচ্ছা চলেন তাহলে প্রথম থেকে শুরু করি। আমি ছোট থাকতে আমার বাবা মা মারা যায়। বস্তিতে বড় হয়েছি, একটা বুড়ি দাদি আমায় বড় করেছে। ছোট থেকে মারপিট করতাম, এদিক দিয়ে আমি ফার্স্ট ছিলাম, কিন্তু পড়াশোনায় একটুও না। 3-3বার ক্লাস 3-তে ডাব্বা মারছি। স্কুলে গেলেই যার তার সাথে মারপিট করতাম। কেউ আমার কলারে হাত দিলে রেগে যেতাম, যাকে বলে আগুন। এই জন্য বুড়ি দাদি আমায় প্রতিদিন বকা দিত, কোনোদিন খাবারও দিত না। আমিও প্রতিদিন কসম করতাম কাল থেকে আর মারপিট করব না। পরদিন কসমের কথা বলে যেতাম, শুরু করতাম মারপিট। ওই বস্তিতে এমন কোনো ছেলে ছিল না যে আমার সাথে পারবে। সব পিচ্চিরা আমায় ভয় পেত আর শাওন ভাই বলে ডাকতো। তাদের মধ্যে 2জন ছিল আমার কলেজের টুকরা, জনি আর রকি। ছোটবেলা থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি। টিভিতে সিনেমা দেখতাম আর কদমতলায় এসে ঠিক হুবহু কপি করতাম। গুন্ডা হওয়ার খুব শখ ছিল। সিনেমায় গুন্ডার পার্ট যারা নিত তাদের ছবি এনে আমার ঘরে লাগাতাম। সবাই বলতো লোকজন নায়কের ছবি লাগায় আর তুই গুন্ডার ছবি লাগাস। তখন আমি বলতাম আমি একদিন এমন গুন্ডা হব যেখানে নায়ক কখনো জিততেই পারবে না। লোকজন আমার কথা শুনে হাসতো, আমি শুধু তাদের মনে রাখতাম, সুযোগ পেলে প্রতিশোধ নিতাম। এমন এক আসক্ত ছেলে ছিলাম আমি। সময়ের পরিবর্তনে আমি বড় হলাম আর বস্তির ভাই হয়ে গেলাম। আমার হুকুম ছাড়া একটা পাতাও নড়তো না বস্তিতে। আর আমার বুড়ি দাদি অনেকদিন আগেই মারা গেছে। আমি বাসায় তখন একাই থাকতাম। এখানকার সমস্ত মাস্তান গুন্ডার সাথে আমার পরিচয় ছিল, সবাই আমার নাম ধরে ডাকতো। আমি বেশিরভাগ সময় তাদের সাথে থাকতাম। আমার ধান্দা ছিল তাদের সাথে বিজনেস করা, কিন্তু কখনো চান্স পাইনি। একদিন আমি মাল পৌঁছানোর জন্য রওনা হলাম। রাস্তার মধ্যে হঠাৎ একটা সাইকেল আমার সামনে আসলো। আমি তাড়াহুড়ো করে ব্রেক মারলাম, সাথে সাথে আমি বাইক নিয়ে রাস্তায় পড়ে গেলাম। মাথায় একদম হাই ফাই রাগ উঠে গেল। মন বলছে শালার একদম উপরে পৌঁছে দিই। রাগ নিয়ে ঝেড়ে ঝুড়ে উঠে দাঁড়ালাম। তাকে দেখে ওটা মেয়ে, সে সাইকেল তুলতেছে। হাত মুঠো করে তার কাছে গেলাম, কেবল মারবো এমন সময় সে চুলগুলো উপরে মারলো। রেশমি কালো চুল আমার মুখ চোখ দিয়ে স্পর্শ করে ওর কাঁধের উপর সুন্দর করে বসে গেল। তার চুলের মিষ্টি গন্ধে আমি তো কোনো অজানায় হারিয়ে গেছি। চোখ বন্ধ করে তাকে নিয়ে স্বপ্নের মাঝে হারিয়ে যাই। কিন্তু পরে মনে হলো শালা আমি তো তার মুখটাই দেখিনি। চোখ খুলে দিকে সে হাঁটছে। আজব ক্যারেক্টার। আমায় ধাক্কা দিয়ে ফেলে দিল, আমার মনের মধ্যে ঘর করে বসে গেল। আর আমার কাছে একটু ক্ষমাও চাইলো না। আমিও কম না,
মেয়েটার পিছন পিছন দৌড় দিলাম। বুকের ওড়নাটা সুন্দর করে কোমরে বাঁধা, দেখে মনে হচ্ছে সে আমার এই সাইকেলওয়ালি। সরি, এই যে ম্যাডাম, আমি সব ইংরেজি বুঝি না, প্রপোজ যদি করতে হয় বাংলায় কর। আমার বইয়ে গেছে তোর মতো বাদরকে প্রপোজ করতে। তার মানে আমায় দেখেছিস তুই? না দেখার কি আছে, রাস্তায় আবুলের মতো পড়েছিলি। আগে বললে একটু স্টাইল করে ফোর্স দিতাম। অশিক্ষিত, ওটা পোজ হবে, ফোর্স নয়। ওই হলেই হলো, একই কথা। আমার পিছনে ঘুরে কোনো লাভ নেই, চলে যা। শোন স্যামরি, তোর পেছনে আমি ঘুরতে আসি নাই। আমার কাছে একটা ক্ষমা চেয়ে নে, তাহলে চলে যাব। পারবো না সর। দেখ দেখ, ভালো হবে না কিন্তু। কি জন্য ক্ষমা চাবো রে? হ্যাঁ, এরে পাগলি, আমায় ধাক্কা দিয়ে রাস্তায় ফেললি, আবার উল্টো আমার মনে টকটক করলি এজন্য। শোন, মেয়ে তো ভালোই পাঠাতে পারিস। জানি না রে, তোকে প্রথম। চল যা, নইলে পা কেটে হাতে ধরিয়ে দিব। তবুও সমস্যা নেই, তোর জন্য জীবন দিতেও রাজি রে। যা সমুদ্রে ঝাঁপতি। আরে সেমরি শোন, দেখ তেরি চলে গেল। তখন মনে হলো আমার বাইক, আল্লাহ গো, আমার বাইক কই। দিলাম উল্টো দিকে দৌড়। দৌড় এসে দেখি একজন পুলিশ আমার বাইকটা তুলে রাস্তার পাশে নিয়ে যাচ্ছে। এক দৌড়ে গিয়ে বাইকে বসে স্টার্ট দিয়ে টান। আমার এমন কাণ্ড দেখে পুলিশও ভয় পেয়ে গেল। যদি পুলিশ আজ বাইক নিয়ে যেত, তাহলে কত হাজার টাকা যে দেওয়া লাগতো কে জানে। তাই এমন করে আমার টাকাগুলো রক্ষা করলাম। বাইক নিয়ে চললাম, গান গাচ্ছি আর গাড়ি চালাচ্ছি। এভাবেই সমুদ্রের ধারে চলে আসলাম। দাঁড়িয়ে থাকলাম, কাস্টমার আসলো, মাল দিয়ে টাকা নিলাম। কাস্টমার চলে গেল, আমিও চলে আসবো। এমন সময় সমুদ্রে চোখ পড়লো, কে যেন ডুব দিয়ে উঠতেছে। চুলগুলো আকাশ ছোঁয়া ছোঁয়া অবস্থা, পুরো শরীর ভেজা। দেখে যে কেউ পাগল হবে, আমিও হলাম। তবে আগের পাগলির কথা ভেবে তেমন পাগল হলাম না। ও তেরি, ওটা তো ওই সাইকেলওয়ালি পাগলি। মেয়েটা দিকে ঘুরতেই দেখি ওটা সেই সাইকেলওয়ালি পাগলি। চোখ খেয়ে বিশ্বাস করতে পারলাম না, আমার পাগলি এত সুন্দর। কিছুতেই চোখের পলক পড়তেছে না। কখন যে আমার সামনে চলে আসছে টেরও পাইনি। চোখের সামনে তুড়ি দিয়ে বলল, ওই হলো, কি দেখিস? তোকে রে। কেন রে, এত দেখার কি আছে? তোকে না হেব্বি লাগছে রে। চুপ কর, পাম দিতে হবে না। পাম নয় রে, মাইরি বলছি। যা যা। আমার না তোকে হেব্বি লাগছে রে। ও মা, তাই নাকি? কি যেন, ও হ্যাঁ, ভালোবাসি রে তোকে। ভালোবাসার সময় নেই আমার। ভালোবাসার কি সময় লাগে নাকি? লাগে তো। তুই এত সুন্দর কেন রে? জানি না। আচ্ছা পাগলি, তোর নামটা তো বল। আমার নাম হচ্ছে লীলা। তোর নাম কি রে? আমার নাম শাওন। শাওন ভাই। যা গিয়ে ভাইগিরি কর। এই শোন, না রে, কাজ আছে। কাল আবার আসবি এখানে? জানি না। আমি অপেক্ষা করব। চল যা। আসিস। নীলা চলে গেল। আমি ওর যাওয়ার দিকে তাকিয়েছি। অনেক দূর চলে যাওয়ায় আর ওকে দেখা যাচ্ছিল না। তখন আমি বাইক নিয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসে রান্না করে খাওয়া দাওয়া করলাম। তারপর রাতে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে নাস্তা করে বসে আছি, এমন সময় জনি আর রকি আসলো। কি খবর ভাই, আজ ঘরে বসে কেন? এমনিতেই। কিছু একটা তো হয়েছে। বললাম তো কিছু না। কি ভাই, আমাদের বললে কি এমন ক্ষতি হয়ে যাবে? আসলে না, আমি মনে হয় প্রেমে পড়ছি। কি বলো ভাই? হ্যাঁ রে। তাই নাকি? মেয়েটা না খুব সুন্দর। কোন মেয়ে রে ভাই? ওর নাম নীলা। আজকে আমাদের দেখা। তার মানে ভাবি ভাবি পাওয়া গেছে? এই সবাই রে কইয়া দে, ভাবি পাওয়া গেছে। এই চুপ, কি বলিস এসব? কোথায় কোথায় ভাবি, কার মেয়ে? জানি না, তবে আজ বিকালে দেখা করতে হবে। মানে? মানে হলো, আমি আজকে বিকেলে সমুদ্রের ধারে আসতে বলেছি, আর আমার বিশ্বাস সে আসবে। ভালো তো, তাহলে রেডি হও ভাই। রোমান্টিক মুভি নিয়ে যা। ওকে ভাই। জনি আর রকি চলে গেল বাজারে সিনেমার ফিল্ম নিতে। আমি বসে থেকে নীলার কথা ভাবছিলাম। জীবন অনেক মেয়ে দেখছি, কিন্তু এমন কোনোদিনও দেখিনি। কি একটা মায়া আছে মেয়েটার মধ্যে। আচ্ছা, সে কি আমায় নিয়ে ভাবছে এখন? নীলার ওই মায়াবী চেহারা কিছুতেই বলতে পারছি না। যেখানে যাই সেখানেই তাকে দেখি। কি করব বুঝতে পারছি না। একে একে সমস্ত রোমান্টিক সিনেমা দেখলাম। মনের মধ্যে রোমান্টিক মুড আনলাম। অনেক কটা মুভি দেখলাম। সারাদিন কাজ করেছি আর ওর কথাই ভেবেছি। অবশেষ অপেক্ষার প্রহর বদলে বিকেল হলো। আমি রওনা হলাম সমুদ্রের ধারে। দৌড়ে দৌড়ে চলে আসলাম। এসে দেখলাম কেউ আসেনি। বিকেল হতে সব লোকজন জড়ো হলো, কিন্তু সে আসলো না। মনটা খুব খারাপ হলো। ওভাবে বাসায় চলে আসলাম। পরদিন সকাল উঠে মাল নিয়ে বর্ডারে যাওয়ার হুকুম পেলাম। বাইক নিয়ে রওনা হলাম। আমি যার হয়ে কাজ করতাম তার নাম ছিল রফিক চৌধুরী। সে একজন জনপ্রিয় চেয়ারম্যান, কিন্তু সব কালো ধান্দা তার নামেই চলতো। আমি মাল নিয়ে পৌঁছে দিয়ে টাকা নিয়ে চলে আসলাম। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল। আমি রফিক চৌধুরীর খুব ভালো লোক।
আর বিশ্বাসী লোক হয়ে উঠলাম। আর এদিকে প্রতিদিন বিকেলে সমুদ্রের ধারেও যেতাম। কিন্তু হঠাৎ করে নীলা একদিন আসতো, আবার হঠাৎ আর আসতো না। একদিন আমি এসে দেখি কেউ নেই। আমি ওখানে বসে পড়লাম। কিছুক্ষণ পর লোকজনে ভরে গেল। তখন নীলা আসলো। কিরে, কার জন্য অপেক্ষা করছিস? তোর জন্য। এখানে আয়, হ্যাঁ বল। আমি একটা কথা বলবো রে তোকে। বল। চোখটা বন্ধ কর। কেন রে? ভয় লাগে। আমি জানতাম শাওন ভাই কাউকে দেখে ভয় করে না, কিন্তু আমাকে দেখে ভয় পেয়ে গেলি। তোর চোখে একটা মায়া আছে রে, যার দিকে তাকালে আমি আর ঠিক থাকি না। বাদ দে, কি বলবি বল। সত্যি বলছি, জীবনে কখনো কাউকে দেখে ভয় করিনি, কিন্তু আজ তোর সামনে আমার খুব ভয় করছে। ঢং না করে তাড়াতাড়ি বল। নীলা, আমি তোকে ভালোবাসি রে। তোকে প্রথম দেখাতেই আপন করে নেই। তুই কি আমায় বিয়ে করবি? এই কথা বলার জন্য এত ঢং? ঢং করছি না, সত্যি বলছি রে। দেখ, তুই দেখতে খারাপ না, আমিও ক্রাশ খাইছি, কিন্তু এখন আর খাই না। ওই একবার খেলেই হবে। চল ওখানে বসি। আমি আর নীলা এসে একটা ফাঁকা জায়গায় বসলাম। দেখ শাহন, আমার বাবা মা কেউ নাই, দাদির কাছে বড় হয়েছি, দিনরাত কাজ করতে হয়, আমার সময় যায়। ভালো। তাই বলছি, তুই অন্য কোনো মেয়ের সাথে কর, আমি তোকে কিছু দিতে পারবো না। মনটা দিতে পারবি তো? শাহন, হ্যাঁ রে, আমি তোকে ভালোবাসি। আর তোর মতো আমি এতিম, বাবা মা বলতে কেউ নেই, তাই তো আমি এত বড় গুন্ডা। আজকের পর থেকে আমিও তোর সব, বুঝলি? কখনো একা ভাববি না। প্রতিদিন তোর আসার আগেই আমি এখানে আসতাম, আর আড়াল থেকে দেখতাম তুই কি করিস। হ্যাঁ? আমি ভাবছিলাম 2-3 দিস না, আসলে বিরক্ত হয়ে আর আসবি না, কিন্তু তুই আমার সত্যিই ভালোবাসিস, তাই প্রতিদিন আমার জন্য আসিস। হ্যাঁ। শাওন, বল। তুই কি একাই রান্না করিস? বউ তো আর নাই যে রান্না করে দেবে। করলেই হবে। বউ কি রাজি আছে? হ্যাঁ, একবার রাজি। ও মা, তাই নাকি? তাহলে চল। না, যাবো না। আমি আর নীলা ওখানে বসে গল্প করছিলাম, হাসি ঠাট্টা প্রেম ভালোবাসা সবকিছু। সন্ধ্যা পর্যন্ত বসে থেকে গল্প করলাম। তারপর দুজনকে বিদায় জানিয়ে নিজ বাসার দিকে রওনা হলাম। বাসায় এসে রান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। সকাল উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম, তখন রফিকের ফোন আসলো। শাওন, হ্যাঁ বলেন। আজ ভারত থেকে কিছু অস্ত্রপাতি আসবে, তুই সেগুলো নিয়ে আয়। কিন্তু আমি কেন? কারণ তুই ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। আচ্ছা ঠিক আছে। আমি রফিকের কথা মতো বেরিয়ে পড়লাম, সাথে রকি আর জনিকে নিলাম। গাড়ি নিয়ে সোজা বর্ডার এসে দাঁড়ালাম। ওপার থেকে লোক আসলো, অস্ত্র চেক করে নিলাম। এমন সময় পুলিশের এন্ট্রি হলো। খুব অবাক হলাম, এত সাবধানে আসার পরও পুলিশ কি করে জানতে পারলো? টাকার ব্যাগ ওদের দিয়েই অস্ত্র গাড়িতে তুলে দিলাম টান। আমার সাথে সাথে পুলিশ আমার পিছু করলো। ভাই, পুলিশ তো আমাদের পিছু করছে। আসতে দে, সমস্যা নেই। কিন্তু অস্ত্র? বুদ্ধি আছে, চুপ থাক। আমিও গাড়ির স্পিড বাড়িয়ে দিলাম, কিন্তু হঠাৎই পিছন থেকে একটা পুলিশ গুলি করলো, আর সেটা সোজা এসে আমার হাতে লাগলো। আমি গাড়ি এদিক ওদিক করতে লাগলাম, এক হাত ছেড়ে দিয়ে আরেক হাতে গাড়ি চালাতে লাগলাম। এক হাতে চালিয়ে চলে আসলাম। মাল নিয়ে এসে সোজা গোডাউনে ভরে দিলাম। পুলিশের সাথে সাথে চলে আসলো, এসে সবাই চারদিকে ঘিরে নিল। আমি এক টুকরো কাপড় নিয়ে হাতটা বেঁধে নিলাম। এলাকা পুরো সার্চ করলো, কিন্তু কোথাও পেল না। আমি অ্যাম্বুলেন্সে উঠে বসলাম। এটা কেমন হলো স্যার? যখন কাজ করি তখন ধরতে পারেন না, আর যখন কাজ করি না তখন পিছু পড়ে যান। শালা বল, অস্ত্র কোথায়? অস্ত্র আছে অস্ত্রের জায়গায়। এখনো বলছি স্যালেন্ডার করে দে, শাস্তি কমে যাবে। স্যার, স্যালেন্ডার করার জন্য কি ধান্দা শুরু করছি? তোর খুলি উড়িয়ে দেব। এমনিতেও তো হাতের 12টা বাজিয়ে দিচ্ছেন, এখন এটা ঠিক করতে কত টাকা লাগবে কে জানে। বল, কোথায় লুকিয়ে রাখছিস? আরে স্যার, মাল থাকলে কি আপনার সামনে আসতাম? তাহলে আমাদের দেখে চোরে গাড়ি চালাচ্ছিলি কেন? আমরা আসলে স্যার, আমার গাড়ির ব্রেক ফেল করেছে, তাই আপনার কাছে সাহায্য চাচ্ছিলাম। আর আপনি কি করলেন? উল্টো আমার হাতেই গুলি করলেন। এটা যদি মিডিয়ার কানে যায় তাহলে এর সাথে 12-14 যোগ করে আপনার চাকরির ভর্তা করে দেবে। তুই জানিস না তুই কি করেছিস? এতগুলো মেয়ের জান নষ্ট করছিস, কত মানুষের প্রাণ নিয়েছিস। একদিন তোর জান দিয়ে তা পূরণ করতে হবে, দেখুস। আচ্ছা স্যার, ওই দিনের দাওয়াত নিয়েন, চলে এসেন আমার ছোট্ট বাসায়। ওকে, চলে আসবো, গুড বাই। পুলিশ কোনো কিছু না পেয়ে চলে গেল। আসলে অস্ত্রগুলো ছিল অ্যাম্বুলেন্সে। পুলিশ যদি অ্যাম্বুলেন্স সার্চ করতো তাহলে ধরা খেতাম, কিন্তু সবই কপাল। অ্যাম্বুলেন্স নিয়ে আগে এসে অস্ত্র ঠিক জায়গায় পৌঁছে দিলাম। তারপর সোজা হাসপাতালে চলে গেলাম। হাসপাতালে এসে ডাক্তারকে নিয়ে রুমে গেলাম। জনি আর রকি বাইরে দাঁড়িয়ে রইল। ডক্টর আমাকে নিয়ে অপারেশন থিয়েটারে গিয়ে হাত থেকে গুলি বের করলো। তারপর কয়েকটা ইঞ্জেকশন দিল আর কিছু ওষুধ দিল।
আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ আমার পাগলি নীলার কণ্ঠ কানে ভেসে আসলো। মনে হয় নীলা বাইরে দাঁড়িয়ে ঝগড়া করতেছে, কিন্তু চোখ খুলছে না আমার। মাথাটা প্রচন্ড ব্যথা। নীলা দরজা খুলে ভেতরে আসলো। হ্যাঁ, এখন পড়ে আছিস কেন? যা, আবার ধান্দায় বের হ। পুলিশের সাথে লড়াই কর। মরতে পারিসনি, বেঁচে আছিস কেন? তোর জন্য। আমি তোকে বেঁচে থাকতে বলেছিলাম। যা, মরে যা, আমার কিছু হবে না। তোর মন অন্য কিছু একটা বলছে রে। তোকে খুন করতে মন চাচ্ছে। হুম, আমায় জড়িয়ে ধরতে যাচ্ছে। হইছে তোরে? হ্যাঁ, আমি তোর মনে সব খবর রাখি। এখন তোর মন চাচ্ছে আমায় তোর বুকে নিয়ে কপালে একটা উম্মা দিবে। হুম। বলতে দেরি নীলা ধপাস করে আমায় জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর সেরে দিয়ে কপালে একটা চুমু দিল। তোর কি একটু ভয় লাগে না? না। আজকে যদি ওই গুলিটা হাতে না লেগে বুকে লাগতো তাহলে কি হতো? মরে। কথা শেষ করতেই দিল না। নীলা আমার মুখ চেপে ধরলো। আমার কথা বলতে আর দিল না। একদম এসব কথা বলবি না। তুই মরলে আমার কি হবে? তুই ছাড়া কি আছে আমার? আরে আরে কাঁদিস কেন? আমি তো মজা করে বলছি। আমি জানি আমি ছাড়া তোর আর কেউ নেই। আর কোনোদিন মরার কথা, কি বললি? ও কথা আর কখনো বলবোই না। হুম। তুই ছাড়া আমারও কেউ নাই রে। আমার একটা কথা রাখবি? কি? আমায় বিয়ে করবি? কি রে, এত তারা কিসের রে? আমার ভয় করছে রে খুব, তোকে হারানোর। ধুর পাগলি। তাই বিয়ে করে তোকে আমার আঁচলের নিচে রাখবো। ওকে ওকে, আর কয়েকটা দিন যাক। আরো কয়েকটা দিন। আমি ইচ্ছে মতো দৌড়ে নেই, তুই আসলে তো আর দৌড়াতে দিবি না। হুম। হ্যাঁ একটু। তারপর নীলা আমার পাশে বসে আমার মাথায় হাত বোলাতে লাগলো, আর আমি ঘুমিয়ে গেলাম। বিকেলে আমাকে ছাড়লো, আমি বাসায় আসলাম, সাথে নীলাও আসলো। ডানাতে গুলি লাগছিল, তাই রান্না বান্না করতে পারিনি, কিন্তু আমার পাগলি করে দিছে। আমায় নিজেতে খাইয়ে দিছে। নীলা যখন আমায় খাইয়ে দিচ্ছিল তখন নিজের অজান্তেই চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে গেল। কেন রে, চোখে পানি কেন? এটা খুশির পানি রে। খুশির হোক আর দুঃখের হোক, তোর চোখে আমি পানি দেখতে পারবো না। চোখ মুছে নে। হ্যাঁ জানিস, জীবনের প্রথম আমায় কেউ এভাবে নিজেতে খাইয়ে দিল। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি। একদম ছোট থাকতে যখন ক্ষুধা লাগতো, দুধ খাবার জন্য কান্নাকাটি করতাম, তখন আমার বুড়ি দাদি আমার হাতে পানির বোতল ধরিয়ে দিত। আমি থাকতে তোর কোনো অভাব থাকবে না। সারা জীবন থাকবি তো পাশে? সারা জীবন থাকবো। মরার পরও ভূত হয়ে তোর পেছনে ঘুরবো, যাতে আমার পাগলটিকে কেউ নজরে লাগাতে না পারে। হুম। আমি 12 বছর বয়সে আমার বাবা মাকে হারিয়েছি। তারপর থেকে দুনিয়ার সাথে যুদ্ধ করে বেঁচে আছি, তবুও কোনো কলঙ্কের দাগ লাগতে দিইনি। মেয়ে হয়ে সমাজে বেঁচে থাকা খুব ভাগ্যের ব্যাপার। ছাড়ো সব কথা, নে ওষুধ খেয়ে নি। হুম। নীলা আমার খাওয়া দাওয়া করে ওষুধ খাইতে বাসায় চলে গেল। রাতে থাকতে বললাম, কিন্তু মুচকি এসে চলে গেল। ব্যাপারটা কি হলো বুঝলাম না। থাকতে বলাতে হাসলো কেন? হাসির কি আছে? এই মেয়েটা পড়ে আগুন, সবার থেকে এক ধাপ এগিয়ে থাকে। আমি দেরি করলাম না, ঘুমিয়ে গেলাম। জনি আর রকি গিয়ে নীলাকে রেখে আসলো। পরদিন সকালে উঠলাম, হাতে প্রচন্ড ব্যথা। এমন সময় রফিক ভাই ফোন দিল। শাওন, তাড়াতাড়ি ক্লাবে চলে আয়। কিন্তু কেন? কাজ আছে। ওকে। আমি ফোন কেটে দিলাম। শার্ট প্যান্ট পরে ক্লাবের দিকে রওনা হলাম। কিছু দূর আসতেই হঠাৎ সামনে নীলা এসে হাজির। কই যাস? এই তো ক্লাবের দিকে। আজকে চল না একটু ঘুরতে যাই। আগে চল ক্লাব থেকে আসি। হুম, চল। নীলাকে নিয়ে ক্লাবে আসলাম। আর এটাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল, যা আমি ভাবতেও পারিনি। নীলাকে নিয়ে ক্লাবে আসতে দেখি রফিক আর তার ছেলে জসিম সহ কয়েকজন বসে নেশা করছিল। আমি রফিকের কাছে গেলাম, আর রফিকের ছেলে জসিম নীলার দিকে খারাপ নজর দিল। আমি বাঁ হাত দিয়ে নীলাকে টেনে বকে নিলাম। জসিম কিছুটা অবাক হলো, সাথে রাগও হলো। শাওন, আমার এত টাকার অস্ত্র বাঁচিয়েছিস, তার জন্য তোকে অনেক অনেক শুক্রিয়া। ধন্যবাদ ভাই। আমি চাই আমার সমস্ত দায়ের এখন থেকে তুই সামলাবি, কারণ তোকে আমার খুব ভালো করে চেনা হয়ে গেছে। হুম। এটা কে রে? আমার কলিজা। আচ্ছা, যা মজা কর। হুম। নীলাকে নিয়ে আমি চলে আসলাম। জসিম তো নীলা দিয়ে খারাপ নজর দিয়ে দিছে, ওকে আমি ছাড়বো না। আর এদিকে করিম হলো রফিকের ডান হাত। রফিকের সমস্ত কালো ধান্দা ওই করিমে চালায়, কিন্তু দুর্নীতি করে। আর এই দায়িত্ব যখন ওকে না দিয়ে আমায় দিল, তখন করিম আমার দিকে রাগি লুকে তাকিয়েছিল। শাওন, কি? ওই লোকটা আমার দিকে ডাবডাব করে তাকিয়েছিল। দেখছি। তোকে ক্লাবে নিয়ে যাওয়াই ঠিক হয়নি। তুই থাকতে কিছু হবে না, চল। চল। তারপর আমি নীলা চললাম ঘুরতে। রাস্তার পাশ দিয়ে হাঁটছিলাম, তখন অন্য পাশ দিয়ে অনেকগুলো মেয়ে যাচ্ছিল। নীলা আমার দিকে ঘুরলো, আমার চোখের দিকে তাকালো, যাতে আমি ওদের দিকে না তাকাই। আমি দুষ্টুমি করে আর চোখে তাকালাম। এই, তুই ওদের দিকে তাকালি কেন? কই, তাকাইনি তো। একদম মিথ্যে বলবি না। বলিলাম নিজের চোখে দেখলাম তুই ওদের দিকে তাকালি। হ্যাঁ তাকিয়েছি তো, কি হয়েছে?
আমি কি দেখতে অসুন্দর? ওদের থেকে ভালো না দেখতে? তাহলে কেন আমি ভালোবাসলি? আরে আরে কাঁদিস না, তুই এই পৃথিবীর সবার চেয়ে সুন্দরী। তোর মতো সুন্দরী এই পৃথিবীতে আর কেউই নেই। তোকে দেখলে আমার মনের মধ্যে তবলা বাজে। হয়েছে হয়েছে, থাম, আর পাম দিতে হবে না, হাতটুকু যথেষ্ট। তবা তবা, তুই কি টায়ার যে পাম দিব? তোর জন্য আজ কত কষ্ট করে সেজেছি, আর তুই অন্য মেয়ের দিকে তাকাচ্ছিস। আরে আমার কারেন্ট, আমি তোর রাগ দেখতে চাইছিলাম, তাই দুষ্টুমি করছি। সত্যি বলছিস তো? এই তো 3 সত্যি। যা, বিশ্বাস করলাম। এবার পাপ্পি দে। ধ্যাত, পাগল হলি নাকি? এখানে কত মানুষ, লজ্জা করে না তোর? নিজের জিএফের কাছ থেকে পাপ্পি চাইতে কি আবার লজ্জা করে? বাদরটা, চুপ কর, কেউ শুনবে। তুই না দিলে ওই সেমরির কাছ থেকে নিয়ে আসি। না, যেতে হবে না, দাঁড়াল। আরে ধুর পাগলি, মজা করছি, চল। তুই আমার মধ্যে সবসময় থাকবি। যদি অন্য কারোর মধ্যে যাওয়ার চেষ্টাও করেছিস তাও না খুন করে ফেলবো। ওকে ম্যাডাম, এবার হাঁটেন। সেদিন অনেক মজা করলাম, অনেক হাঁটাহাঁটি করলাম। রাতে নীলা কিনার বাসায় রেখে আমি বাসায় চলে আসলাম। নীলা রান্না করে রাখছিল, তাই আমার আর করতে হলো না। সোজা খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম 3 জন মিলে। ভাই এবার তুমি ভাবিকে বিয়ে করে নাও। হ্যাঁ করবো রে, ওকে বউ করে আমার ছোট্ট ঘরে নিয়ে আসবো। ভাবি কিন্তু খুব কড়া, তোমায় আর কোথাও বেরোতে দেবে না। ধান্দা তো পুরাই বন্ধ। দরকার পড়লে করব, তবু আমি নীলাকে খুশি দেখতে চাই। হ্যাঁ ভাই, ঠিক বলেছেন। তোরা আমরা মিলে একটা বড় সংসার করব। নাস্তা শেষ করে বাইরে আসলাম। তখনই মনে হলো নীলার সাথে দেখা করার কথা আছে, তাই দেরি না করে চলে আসলাম সমুদ্রের ধারে। এসে দেখি নীলা আসেনি, তার মানে আমি আগে এসেছি। ডাব গাছের নিচে বসে পড়লাম, বালু নিয়ে খেলছিলাম। অনেকক্ষণ হলো, কিন্তু এখনো নীলা আসলো না। ঘটনায় কি বুঝলাম না, কিছুটা অবাক হলাম। মনের মধ্যে একটা ভয়ও কাজ করলো, মনের মধ্যে ধুকপুক করতে শুরু করলো। নীলার কিছু হলো না তো? জসিম কি নীলার সাথে? ছি, এসব কি ভাবছি? না না, এসব কিচ্ছু হবে না, আমি হতেই দেব না। আমি উঠতে যাবো এমন সময় দেখি নীলা দৌড়ে দৌড়ে আসছে। ওকে দেখে আমার রাগ হাইফাই করতে লাগলো। নীলা আমার পাশে এসে ধপাস করে বালির উপর বসে পড়লো। আমি মুখ ঘুরিয়ে নিলাম। ওই কারেন্ট নাই। এমন ভুল আর হবে না, এই তো কান ধরছি, টাকা নেই এদিকে। বাসায় কার সাথে সময় কাটাচ্ছিলি? কি বলছিস তুই? হ্যাঁ ঠিকই বলছি, তুই জানিস না তোকে নিয়ে আমার কত ভয়। পৃথিবীতে আমার একটাই দুর্বল জিনিস, আর সেটা তুই। সত্যি আমার খুব কষ্ট হচ্ছিল। যা ভাবছিলাম যদি সেটাই হতো তাহলে কি হতো। রাগের মাথায় কি বলতে কি বলেছি জানি না। নীলা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলাম, তখন নীলা লাফ দিয়ে আমায় জড়িয়ে ধরলো আর ছোট বাচ্চার মতো কান্না করে দিল। ক্ষমা করে দে, এরকম আর কোনোদিন করবো না, বিশ্বাস কর। হুম আমি জানি তুই আমায় খুব ভালোবাসিস, আমি হারাতে চাস না। আমি ইচ্ছে করে দেরি করি না রে, দাদির খুব জ্বর। ও জানতাম না তুই এত কষ্ট পাবি। তো দাদিকে ওষুধ খেয়েছিস? খাইয়ে ধুয়ে আসলাম। জানিস আমি কত ভয় পেয়েছিলাম। কি জন্য ভয় পাবি? আমি তোর আছি, তোরই থাকবো। নীলা আমায় ছেড়ে দিয়ে আমার 2 গালে হাত দিয়ে কপালে ছোট্ট করে একটা ভালোবাসা এঁকে দিল। আমায় বিয়ে করবে? এখনই রাজি। বিকেলে রেডি থাকিস, আজকে আমরা বিয়ে করব। চল হাঁটি। শাওন, আমার একটা কথা রাখবি? কি? সে মারপিট, খুনোখুনি, হাঙ্গামা ছেড়ে দে। চল আমরা নতুন করে জীবন শুরু করি। আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভাব। তুই ঠিক বলেছিস, আমি চাই না আমার সন্তান এমন পরিবেশে বড় হোক। এখনো সময় আছে, চল আমরা এই শহর ছেড়ে চলে যাই। বিকেলে তুই আর আমি বিয়ে করে চলে যাব অনেক দূরে। যেখানে আমরা আমাদের সন্তানকে আদর ভালোবাসা দিয়ে বড় করে তুলবো। হ্যাঁ, তুই বাবা হবি, আমি মা হব, আমাদের ছোট্ট একটা সোনার সংসার হবে। সব হবে। তারপর আমি আর নীলা গল্পের মাঝে হারিয়ে গেলাম। সময় যেন আমাদের বিপক্ষে কাজ করছে, খুব তাড়াতাড়ি যেন সময় কেটে যাচ্ছে। তবু আজ বিকাল থেকে পাগলিটাকে সব সময়ের জন্য আমার করে পাবো। তাকে নিয়ে কত স্বপ্ন দেখছি, সেই স্বপ্নগুলো পূরণ করব। মনের মধ্যে অনেক খুশি। বিয়ের কথা শুনে নীলাও খুব খুশি হলো। বিকেলের জন্য দুজনে অপেক্ষা করতে লাগলাম। আমি সেখান থেকে সোজা রফিক ভাইয়ের কাছে চলে গেলাম। আরে শাওন, তুই কিছু বলবি? হ্যাঁ ভাই, হ্যাঁ আমি আর এসব করবো না, আজ থেকে সমস্ত কাজ শেষ। কি বলছিস? হ্যাঁ। শাওন, তুই কি সব বলছিস? তোর আন্ডারে আমার অনেক কাজ আছে যেগুলো তুই ছাড়া কেউ করতে পারবে না। আমি পারবো না। তুই কি ভুলে গেছিস কালকে 100টা মেয়ে পার করতে হবে? ভুলে যাও মেয়ের কথা। শাওন, তুই কিন্তু খুব খারাপ করছিস। এতদিন করছি, কিন্তু আজ থেকে আর না। আর একবার ভেবে দেখ। এই শাওন একবার যা বলে তাই করেই ছাড়ে। আমি যখন বলছি মেয়ে পার হবে না,
তো হবে না। এর জন্য কিন্তু তোকে পস্তাতে হবে। এটা আমার লিস্টে কোথাও নেই, চলি। শাওন শোন। আমি কোনো কথা না বলে চলে আসলাম। পেছন থেকে রফিক অনেকবার ডেকেছে, কিন্তু আমি সাড়া দেইনি, কারণ এই শহরে এমন কোনো মাস্টার নেই যে মেয়েদের নিয়ে পার হবে। শুধু এই কাজটা আমি নিজে করতাম, এর জন্য অনেক রিস্ক নিতে হতো, কিন্তু আজ থেকে আর না। আমি বাসায় চলে আসলাম, এসে গোসল করলাম, ভালো শার্ট প্যান্ট রেডি করলাম, ঘরের মধ্যে পায়চারি শুরু করলাম। কখন যে বাজবে 4টা। কি ভাই, বিয়ে করার জন্য তো দেখছি একদম উঠে পড়ে লেগেছো। ধৈর্য যেন হচ্ছে না। হ্যাঁ রে। ভাই, ধৈর্যে মাওয়া ফলে। এখন যাবি নাকি? ভাই এখন মনে হয় ভাবি রেডি হচ্ছে, এখন যেও না, একটু পর যাও। আমি আর কিছু বললাম না, বসে পড়লাম। কিন্তু আমার মনের মধ্যে কেমন যেন হচ্ছে, মনে হচ্ছে আমার দম বন্ধ হয়ে আসবে। আবার উঠে হাঁটতে লাগলাম, কিন্তু না, কিছুতেই শান্তি পাচ্ছি না। জনি, রকি, তোরা কাজে অফিসে চলে যা। ওকে ভাই, তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ যা। জনি আর রকিকে কাজে অফিসে পাঠিয়ে দিলাম, আর আমি বাইক নিয়ে নীলার বাসার দিকে রওনা হলাম। কিছুক্ষণের মধ্যে চলে আসলাম, কিন্তু বাসার মধ্যে যেন সব নিস্তব্ধ, কোনো আলো নেই। নীলার দাদি তো সবসময় বকতেই থাকতো, কিন্তু আজ কি হলো? বাড়ি একদম নীরব কেন? নীলার দাদি মারা গেল নাকি? না, মারা গেল তো মানুষ থাকতো। এসব ভাবতে ভাবতে ভেতরে আসলাম। ভেতরে এসে তো আমার মাথা ঘুরে গেল। পাশে নীলার দাদি পড়ে আছে, মাথা থেকে অনেক রক্ত ঝরছে। ঘরটা অনেক ভাঙচুর হয়ে আছে, মনে হয় কিছু একটা হয়েছে। কিন্তু নীলা কোথায়? ভেতরে যে তাকাতে দেখি নীলা পড়ে আছে, গায়ের জামা ছিঁড়ে শেষ, আর দুপায়ের মাঝখান দিয়ে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। আমি এটা দেখে একদম যেন মরে গেলাম। দবাস করে মাটিতে বসে পড়লাম, নিজের শার্ট খুলে নীলার শরীর ঢেকে দিলাম। রক্তে নীলার পাজামা ভিজে গেল, চোখ মুখ দিয়েও রক্ত। খাট থেকে চাদরটা নিয়ে নীলার পুরো শরীর ঢেকে দিলাম। মনে হচ্ছে কোনো হিংস্র পশু এসব করেছে। আমি নীলার মাথাটা ধরে আমার কোলে নিলাম, তারপর নীলাকে পাগলের মতো ডাকতে লাগলাম, নীলা, এই নীলা, নীলা চোখ খোল। নীলা, তোর এমন অবস্থায় কে করেছে বল? চোখ দিয়ে আমার অঝরে ঝর্ণা বয়ে যাচ্ছে, মাথাও কাজ করছে না। দুনিয়াটা আমার উল্টাপাল্টা হয়ে গেছে, নিজেকে শেষ করে দিতে মন চাচ্ছে। নীলা, চোখ খোল, তুই আমায় ছেড়ে যাস না, আমি তোকে ছাড়া বাঁচবো না নীলা। হঠাৎই নীলা ঝাঁকুনি দিয়ে আমার নাম ধরে ডাক দিল, নীলা, এই তো আমি। শাওন, ওরা আমাকে বাঁচতে দিল না রে, আমার কাছ থেকে সব কেড়ে নিয়েছে, আমার জীবনটাও চলে যাবে। নীলা, তোর কিছু হবে না, আমি চলে আসছি। শাওন, আর পারছি না রে, খুব ব্যথা। আর একটু ধৈর্য ধর। না শাওন না, তুই আমার শরীরে হাত দিস না, আমি এখন পতিতা। কি বলছিস এসব? হ্যাঁ রে, আমার খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমি আর বাঁচবো না। না, তোর কিছু হবে না। নীলাকে তুলে বসালাম। আমায় হাত দিস না, আর আমার কথা মন দিয়ে শোন, আমি আর বাঁচবো না, চেষ্টা করে লাভ নেই। তুই চুপ কর। দয়া করে শোন, আমার কাছে সময় নেই। তুই আমায় ছেড়ে যাস না রে, আমি মরে যাব। যেতে তো আমিও চাই না রে, তোর সাথে 1000 বছর বাঁচার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু তোর এমন অবস্থায় কে করেছে আমায় বল? না, আমি চাই না তুই আবারও মারামারি করিস। কি বলছিস? আমার কাছ থেকে যে তোকে কেড়ে নিছে তাকে ছেড়ে দেব? এটা আমি মানতে পারবো না। তোকে আমি সবসময় ভালো দেখতে চাই, তুই ওদের সাথে ঝামেলা করতে তো তোকেও মেরে ফেলবে, তাই যাস না। না। শাওন, কি? আমি তো চলে যাচ্ছি, আমার একটা শেষ ইচ্ছে পূরণ করবি? বল। তুই এখান থেকে অনেক দূরে চলে যা, আর সেখানে একটা সাধারণ মানুষের মতো বেঁচে থাক, সুন্দর দেখতে মেয়ে দেখে বিয়ে করিস। না, সারা জীবন তুই আমার মনের মধ্যে থাকবি, এই জায়গা কেউ নিতে পারবে না। ভাগল আমার। আরেকটা কথা, বল। আমার না খুব শখ ছিল তোর বুকে মাথা রেখে ঘুমাবো, কিন্তু ভাগ্য দেখ আমি আজ অপবিত্র, পতিতা, ধর্ষিত। না, তুই আমার জীবন, তুই আমার সব। নীলাকে বুকের সাথে জড়িয়ে নিলাম। নীলা আমার কানে বলল, শাওন, এদিকে চলে যা, কেউ দেখলে তোর উপর দোষ চাপিয়ে দিবে। আমি চাই না তোর জীবন নষ্ট হোক, আমার জীবন দিয়ে তোর জীবন রক্ষা করতে চাই। তোকে ছেড়ে আমি কোথাও যাব না। পাগলামি করিস না, আমার শেষ ইচ্ছেটুকু পূরণ কর। কিন্তু তোকে ছাড়া আমি কি করে বাঁচবো? আমার কথা মনে হলেই আকাশের দিকে তাকিয়ে থাকিস, আমি এক ফোঁটা বৃষ্টি হয়ে তোর কপাল ছুঁয়ে যাব। নীলা, আমায় ছেড়ে যাস না। শাওন, চলে যা, চলে যা এখান থেকে, থাকিস না। নীলা এই কথা বলে আমার গায়ের উপর এলে পড়লো। ওর হাতটা আমার মাথা থেকে মাটিতে ঝুলে পড়লো। আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়লো। বুক থেকে নীলাকে সরিয়ে দেখি নীলা আর নেই। সাথে সাথে পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে গেল, মুখ থেকে কথাই হারিয়ে গেল। তাড়াহুড়ো করে উঠে নীলার ঘর থেকে একটা চাদর নিয়ে এসে গায়ে পেঁচিয়ে নিলাম। তারপর সেখান থেকে বেরিয়ে আসলাম। নীলাকে ছেড়ে আসতে মন চাচ্ছিল না,
তবু আসতে হলো। কিছু করার নেই, কিন্তু জসিমকে আমি ছাড়বো না। আমার মন বলছে জসিম এই কাজ করেছে, আমি ওকে কিছুতেই ছাড়বো না। আমি ওখান থেকে সোজা ক্লাবে চলে গেলাম। চাদর মুড়ি দেওয়া থাকায় কেউ চিনল না। সোজা জসিমের রুমে চলে আসলাম, কিন্তু সেখানে জসিম নেই। জানতে পারলাম সে শহর থেকে চলে গেছে, কিন্তু কোথায় গেছে জানতে পারলাম না। আর তাই আমি নীলার বাসার কাছে আসলাম। দূর থেকে দেখলাম, মনে হচ্ছে ভেতর থেকে নীলা আমায় ডাকছে। চোখ দিয়ে অঝোর ধারায় পানি ঝরছে। কিছুতেই মানতে পারছি না যে নীলা আর নেই। বুকের ভেতর প্রতিশোধের আগুন জ্বলছে, কিন্তু নীলাকে কথা দেওয়ার কারণে তা পূরণ করতে পারছি না। নীলার খুনের প্রতিশোধ নিতে পারছি না। নীলার লাশ পোস্টমর্টেম করা হলো, আর পুলিশ রায় দিল 3 জন মিলে নীলাকে ধর্ষণ করেছে। আর নীলার শরীরে সেই 3 জনের ফিঙ্গারপ্রিন্টও পাওয়া গেছে। আর সেই 3 জন হলো আমি, জনি আর রকি। কি দুনিয়া আজকাল! আইন ও টাকার কাছে বিক্রি হয়ে নিজের মনের মানুষের খুনের প্রতিশোধ নিব, নাকি মিথ্যা অপবাদ থেকে বাঁচবো? সেজন্য কারো সামনে আর আসলাম না, নিজেকে আড়াল করে রাখলাম। টানা 3 দিন পর নীলা আর তার দাদির দাফন হলো। আর এই 3 দিন আমি কক্সবাজারেই ছিলাম। জসিমকে খুঁজে বের করতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। তাই নিজের জন্মভূমি ছেড়ে চলে আসলাম ঢাকায়। প্রিয় মানুষটিকে কবর দিয়ে চলে আসলাম ঢাকায়। সে টানা 3 মাস জসিমকে খুঁজি, কিন্তু কোথাও পাই না। তারপর নীলার কথা মতো আমি এক সাধারণ মানুষের মতো বাঁচতে শিখি। নিজের রাগকে কন্ট্রোল করি আর কলেজে ভর্তি হই পড়াশোনার জন্য, কারণ এটা আমার পাগলি শেষ ইচ্ছা ছিল। আর তারপর তো আপনারা সব জানেনই। মানুষ কি এমন করতে পারে? হ্যাঁ, আপনার আমার মতো মানুষই এমন করে, আর তার জন্য আমাদের মতো পাগল প্রেমিকরা জীবন হারায়। আই এম সরি, আমি তোমায় বুঝতে পারিনি। সমস্যা নেই, আপনাকে বিশ্বাস করে এসব বললাম। আশা করছি বিশ্বাসের অমর্যাদা করবেন না। তুমি নিশ্চিত থাকো। চলো হোটেলে। তারপর মনিককে নিয়ে আমি হোটেলে চলে আসি। আর ওখানকার পুলিশ এসে রকিকে নিয়ে হাসপাতালে যায়। রকিকে কে মেরেছে তার কোনো খোঁজখবর কেউ পেল না। এমন একটা ঘটনা ঘটায় পিকনিকও বাতিল হলো। পরের দিন সকালে উঠে আবারও রওনা হলাম ঢাকায়। আসার আগে আবারও নীলার কবরে গিয়ে জিয়ারত করলাম। ঢাকায় সে যে যার মতো বাসায় চলে গেল, আমিও চলে আসলাম বাসায়। এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে উঠে ফ্রেশ হয়ে রুমে বসে আছি, তখন দরজায় কে যেন নক করলো। আমি উঠে গিয়ে দরজা খুলে দেখি মনি। আরে মনি, আপনি এত সকালে? ঘুরতে আসলাম। আসেন। এখনো কি একাই থাকো নাকি? জি। নীলা তো তোমায় বিয়ে করতে বলেছে, তার সব কথা রাখছো, অথচ এই কথা কেন রাখছো না? একটা কথা বলবো? হ্যাঁ বলেন। আমি জানি নীলার জায়গা তুমি কাউকে দিবা না, কিন্তু নীলার পাশে একটু ছোট্ট জায়গা আমায় দিবা? মানে? আই লাভ ইউ। মনি, আপনি সবকিছু জেনেও? হ্যাঁ, আই লাভ ইউ। আমার নামে এখনো সকল কেস আছে। কখন জানি আমাকে এনকাউন্টার করে দেয়। আমার জন্য একটা মেয়ের জীবন নষ্ট হয়েছে। আমি চাই না আরো একটা হোক। নীলার আশাগুলো আমি পূরণ করব। সরি, আমি এটা করতে পারবো না। যতটুকু নীলা তোমায় ভালোবাসে ততটা আমি তোমায় ভালোবাসি। কখনো না। আচ্ছা, ভালো যখন বাসেন তাহলে চলেন আমরা খারাপ সম্পর্ক করি। বিয়ে করতে রাজি? এক্ষুনি বিয়ে করবে? না, আমি পারবো না। চলেন, কলেজের সময় হয়ে গেছে। এই শোন, এই আমায় ভালোবাসবি না তো আমি তোকে খুন করব। এসব কথাবার্তা বাদ দাও। মনি মুচকে এসে আমার সাথে হাঁটতে লাগলো। কিছুক্ষণের মধ্যে কলেজে চলে আসলাম। কলেজে আসতেই যা হলো, আমি আর মনি কলেজে গেলাম। ক্লাসে যাব এমন সময় পিছন থেকে কে যেন ডাক দিল। তাকিয়ে তো আমি অবাক। শাওন ভাই। আমি তো একদম সেই অবাক। জনি, ও কেন এখানে? মনির দিকে তাকালাম। মনি চোখ বড় বড় করলো। শাওন ভাই, তুমি বিশ্বেছো? জনি, তুই এখানে? তোমায় অনেক খুঁজেছি ভাই, কিন্তু কোথাও পাইনি। কিন্তু তুই এখানে কেন? এক ছেলে আমায় এখানে আনছে। কে? আমি। তাকে দেখি রকির বন্ধু, কিন্তু এ কি করে জনিকে চিনলো? কিছু ভেবেছিস নতুন একটা মিথ্যা পরিচয় দিয়ে ঘুরে বেড়াবি আর তোকে কেউ চিনতে পারবে না? আমি আগের দিন রাতে কক্সবাজারে এর সাথে দেখা হয়। কথার প্রসঙ্গে অনেক কিছু জানতে পারি ফটো দেখে তোর। মিথ্যা পরিচয় মানে? হ্যাঁ, তোর বন্ধুর শাওন ভাই এখানে শাকিল সেজে বসে আছে। কি ভাই, সত্যি? কলেজের সবাই শোনে এই যে শাকিল, এ কোনো সাধারণ ছেলে নয়, এ হলো কক্সবাজারের মাফিয়া কিং। কলেজের সবাই জেনে গেল। মনি আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি মুচকে হাসলাম। তারপর কে যেন পুলিশকে ফোন করলো। পুলিশ এসে আমায় অ্যারেস্ট করলো। সারা দুনিয়ায় সরে পড়লো।
মাফিয়া কিং শাওন ভাই এখন জেলে। দুনিয়াটা খুব নিষ্ঠুর, খারাপ হয়েও বাঁচতে দেয় না, আবার ভালো হয়েও বাঁচতে দেয় না। 3 দিন জেলে কাটালাম। এরপর এক অফিসার আসলো আমার সাথে দেখা করতে। আমি তাকে দেখে এটা সেই অফিসার যে আমার হাতে গুলি করেছিল। কি খবর শাওন? ভালো স্যার, আপনার কথাই হলো। আমার পাপের শাস্তি আমার প্রিয় মানুষটি পেল। হ্যাঁ, আমি নীলার বিষয়ে কিছু বলতে আসছি। কি? তুমি কি জানো নীলাকে কে ধর্ষণ করেছে? না, জানার অনেক চেষ্টা করেছি। আমি জানি। কি জানেন? নীলাকে একজন নয়, পুরো 3 জন একসঙ্গে ধর্ষণ করে, আর সেই 3 জনের আঙ্গুলের ছাপ আমার কাছে আছে। আমি জনের রকি, তাই তো স্যার? এটা শুনে আমার কান পচে গেছে। না, সেই 3 জন ছিল রফিক, জসিম আর করিম। কি? হ্যাঁ, শান্ত হও, উত্তেজিত হয়েও না। হুম। আমি তদন্ত করে এসব জানতে পারি, আর যখন আমার স্যারকে বলি তখন আমায় থেমে যেতে বলে, আর ঘোষণা করে তোমাদের 3 জনের নাম। এরপর আমি প্রতিবাদ জানালে আমার চাকরি খায়। আমি ওদের ছাড়বো না। শোনো, আমি তোমায় এখান থেকেই বের করতে পারি, কিন্তু তোমার কাছে টাইম থাকবে শুধু 1 দিন। আমার 1 দিন হলেই যথেষ্ট। ওকে, রেডি থাকো। তারপর পুলিশ চলে গেল আর আমায় বাইরে আনলো। জামা কাপড় পরে নিলাম, বড় টুপিওয়ালা জ্যাকেট পরে নিলাম। বাসায় এসে কয়েকটা প্রয়োজনীয় জিনিসপত্র নিলাম। তারপর সোজা কক্সবাজার চলে গেলাম। তারপর সেখান থেকে রফিকের কাছে গেলাম। গিয়ে দেখি রুমে একা বসে নেশা করছে। আমি ওখান থেকে একটা লাঠি নিলাম। কে রে তুই? চিনতে পারছিস না? শাওন, শাওন ভাই। শাওন তুই? কিন্তু তুই তো এখন জেলে থাকার কথা। তোদের না মেরে কি আমি জেলে থাকতে পারি? আমরা কি করছি? তোরা আমার বুক থেকে আমার নীলাকে কেড়ে নিয়েছিস, ওকে দর্শিতা বানিয়েছিস। দেখ দেখ, আমার গায়ে হাত দিলে কিন্তু তুই বাঁচবি না। আমায় তো মেরে ফেলেছিস, আমি আবার কোথায় বেঁচে আছি? দেখ, এমন করিস না। আমি রফিকের কোনো কথায় কান্না দিয়ে লাঠি দিয়ে রফিকের 2 পায়ের মাঝখানে বাড়ি দিলাম। সাথে সাথে প্যান্টের তলা দিয়ে রক্ত ঝরতে লাগলো। ঠিক এভাবে আমার নীলাকে মেরেছিস, এখন তুইও মর। আমি মদের বোতল নিয়ে তার পুরো শরীরে ছিটিয়ে দিলাম। আর রফিকের যেখানে যেখানে কালো ধান্দা চলে তার ঠিকানা একটা কাগজে লিখে টেবিলে রেখে দিলাম। পাশের চেয়ারে বসে থেকে রফিকের বাঁচার মিথ্যা চেষ্টা করতে দেখছিলাম। মনের মধ্যে খুব শান্তি লাগছিল। রফিক কেমন উষ্টে উষ্টে মরতে দেখতে। একে একে জসিম আর করিমকেও শেষ করলাম। 3 জনের গোপন অঙ্গে আঘাত করে রক্ত শূন্য করে মারলাম, যেমন ভাবে আমার নীলা মরেছে। আমার মনের প্রতিশোধের আগুন নিভল। আমি আবারও থানায় হাজির হলাম। পরদিন কোর্টে নেওয়া হলো। কোর্টে আমার পক্ষে উকিল দাঁড়ালো। আমার বিপক্ষে তেমন সাক্ষী প্রমাণ না দিতে পারায় আমার তেমন কোনো কেস হলো না, শুধু মেয়ে পাচারের অপরাধে জেল হলো। কিন্তু আমি যেহেতু এখন সঠিক পথে আছি, তাই আমার পক্ষের উকিল জজ সাহেবের কাছে আমার শাস্তি কমানোর জন্য আবেদন করলো। শেষমেশ 6 মাসের জেল হলো। জেলের মধ্যে নীলার কথা ভাবতে ভাবতে দিনগুলো কেটে গেল। 6 মাস পর আমি জেল থেকে বের হলাম। আজ আমি মুক্ত। বাইরে এসে দেখি মনি দাঁড়িয়ে। আমি ভাবতে পারিনি মনি এখানে থাকবে। আমায় দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। তাকে দেখি মনির বাবা মা এসেছে। আমিও তোর উপর ক্রাশ খাইছি, কিন্তু এখন খাই না। একবার খেলেই হবে। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তারপর সেখান থেকে বাসায় আসলাম। আমার আর মনির বিয়ে হলো। মনিকে নিয়ে শুরু হলো আমার সংসার। নীলার দেখা স্বপ্নগুলো মনি পূরণ করলো। মনে আমায় নীলার মতো শাসন করত, কোথাও তেমন যেতেই দিত না, আমায় নিজেতে খাওয়াতো। এভাবে আমার জীবনের আরো একটা ধাপ এগিয়ে গেল। তো বন্ধুরা, এভাবে যেন বেঁচে থাকে সারা জীবন শাওন আর মনি।